যেমন আমরা কি করি, আমাদের দেশকে রক্ষা করার জন্য রয়েছে যেমন আমাদের আর্মি, আমাদের মিলিটারি ফোর্স যেটা আমাদের দেশকে রক্ষা করে, সেরকম আমাদের বডির আর্মি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, যেখানে আমাদের বডি কি পায়, ইমিউনিটি পায় अगेंस्ट হোয়াট, আমরা দেখি না জার্মস এর মোকাবেলা করছে, 99.9% জার্মসকে মারছে। সো দ্যাট ইজ আ মিথ, বিকজ এত জার্মকে মারাটা ইজ বিট ডিফিকাল্ট, তাই জন্য আমরা অসুস্থ হয়েও পড়ি। তো এখানে আমরা জাস্ট বেসিক আইডিয়া করব অ্যাবাউট ইমিউন সিস্টেম, দ্য ডিফেন্স মেকানিজম অফ আওয়ার বডি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো আজকে আমরা ডিসকাস করব সামারি। কিসের সামারি? আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের একটা সামারি। তো ফিউচার ডক্টরস তোমরা একদম রেডি হয়ে যাও, কারণ এই চ্যাপ্টারটা শুধু আজকে বলে না, এটা সব সময়কার জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ইট ইজ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তোমাদের এরপরে সমস্ত কাজ করতে হবে কিসের ওপর? হেলথের ওপরে, ডিজিজের ওপরে, কিভাবে ঠিক রাখা যায় মানুষকে, কিভাবে সুস্থ রাখা যায় মানুষকে, নিজেকে, সবাইকে। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং আই থিঙ্ক শুধু ডক্টরস না, সবার ক্ষেত্রেই এটা খুবই প্রিয় একটা চ্যাপ্টার, আর চেষ্টা করবো যাতে আরো প্রিয় হয়ে যায়। তো তোমরা এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, আমি দেবো একটা ছোট্ট সামারি, বেসিক কনসেপ্টগুলোকে একবার ঝালিয়ে নেবো কুইকলি। ওকে, তো দেরি না করে শুরু করি। তো আজকে আমরা কি কি পড়বো একটা ছোট্ট করে দেখে নিই। পড়বো হচ্ছে সবার আগে অনাক্রম্যতা বা ইমিউন সিস্টেম। যেমন আমরা কি করি, আমাদের দেশকে রক্ষা করার জন্য রয়েছে যেমন আমাদের আর্মি, আমাদের মিলিটারি ফোর্স যেটা আমাদের দেশকে রক্ষা করে, সেরকম আমাদের বডির আর্মি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, যেখানে আমাদের বডি কি পায়, ইমিউনিটি পায় अगेंस्ट হোয়াট, আমরা দেখি না জার্মস এর মোকাবেলা করছে, 99.9% জার্মসকে মারছে। সো দ্যাট ইজ আ মিথ, বিকজ এত জার্মকে মারাটা ইজ বিট ডিফিকাল্ট, তাই জন্য আমরা অসুস্থ হয়েও পড়ি। তো এখানে আমরা জাস্ট বেসিক আইডিয়া করব অ্যাবাউট ইমিউন সিস্টেম, দ্য ডিফেন্স মেকানিজম অফ আওয়ার বডি, আর পড়বো অ্যাবাউট ইমিউনিটি, কিভাবে আমরা ইমিউনিটি পাচ্ছি। দেন আমরা অ্যাজ ইউজুয়াল, যেহেতু চ্যাপ্টারটার নাম হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, তো ডিজিজ বা রোগের ব্যাপারে পড়বো, জানবো এইডস আর ক্যান্সার দুটো খুব ডেডলি ডিজিজের ব্যাপারে, এবং ড্রাগস এবং তার অপব্যবহার। ওকে, এইটা আমাদের পড়ার আজকে টোটাল শিডিউল। এবার দেখে নিই, শুরু করি। তো শুরু করছি উইথ অনাক্রম্য তন্ত্র, অর্থাৎ ইমিউন সিস্টেম, দ্য ডিফেন্স মেকানিজম অফ আওয়ার বডি। তো আমরা যেরকম লড়ি, আমরা যেরকম দেশের আমাদের আর্মিরা যেরকম লড়ে বাইরের বিভিন্ন সেনাদের এগেনস্টে, সেরকম আমাদের বডিতেও বাইরে আসা যে কোনো ফরেন অ্যান্টিজেনের এগেনস্টে লড়ার জন্য রয়েছে ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমের আন্ডারে রয়েছে কিছু সেলস, কিছু অর্গ্যানস, কিছু গ্ল্যান্ডস, সেগুলো হেল্প করে ইমিউন সিস্টেমটাকে ঠিক করে রাখার জন্য। কারণ ইমিউন সিস্টেম যদি ঠিক থাকে তবেই কিন্তু আমরা নিজেদেরকে স্বাস্থ্যবান মনে করব। স্বাস্থ্যবান অর্থাৎ কি? স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য বলতে বুঝি যখন একজন মানুষ শারীরিক, মানসিক এবং সমস্ত দিক দিয়ে, শারীরিক, মানসিক, সামাজিক সব দিক দিয়ে সে সুস্থ, তখন সেটাকে আমরা স্বাস্থ্য বলবো। এই তিনটের মধ্যে একটা প্যারামিটার যদি এদিক ওদিক হয়ে যায় ডিজিজ, মানে আমি শুধু কাশলাম তার মানেই আমি অসুস্থ, তা কিন্তু না। অসুস্থতার কারণ মানসিকও হতে পারে, ডিপ্রেশনও কিন্তু অসুস্থতার একটা লক্ষণ, দ্যাট ইজ অলসো আ ডিজিজ কন্ডিশন। তাহলে আজকে আমরা জানবো কি ইমিউন সিস্টেমের ব্যাপারে। অনাক্রম্যতন্ত্র বিভিন্ন কোষ এবং তাদের সমন্বয়ে সৃষ্ট যে তন্ত্র দেহকে রোগাক্রমণের হাত থেকে বা রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে, তাকে বলা হবে কি? অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম, রাইট? তো ইমিউন সিস্টেমের মধ্যে কিছু পার্টিকুলার অর্গ্যানস থাকে যারা ইমিউন সিস্টেমকে কাজে লাগায় এবং আমাদের দেহকে শারীরিক, মানসিক, কি থেকে না শারীরিক, মানসিক এবং তার সাথে সাথে সামাজিক সব দিক দিয়ে সুস্থ করে রাখতে হেল্প করে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই ইমিউন সিস্টেম তো বুঝলাম। এবার ইমিউন সিস্টেমের মধ্যে আছে কারা? দ্য ফ্যামিলি অফ ইমিউন সিস্টেম। যেমন প্রত্যেকটা সিস্টেমের ফ্যামিলি রয়েছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, ওর ফ্যামিলিতে কে থাকে? ওর ফ্যামিলিতে থাকে স্টামাক, ওর ফ্যামিলিতে থাকে লিভার, থাকে প্যানক্রিয়াস, থাকে ইন্টেস্টাইন। সেরকম ইমিউন সিস্টেমের একটা ফ্যামিলি ট্রি পড়বো। দেখে নিই ইমিউন সিস্টেমে কে কে আছে। তো হিয়ার ইজ আ চার্ট অফ সেলস, সেগুলো ইমিউন সিস্টেমের মধ্যেকার গুরুত্বপূর্ণ কিছু কিছু পার্ট।
ওকে, তো ইমিউন সিস্টেমের অন্তর্গত কোষ আগে আমরা জেনে নিই। কোষ জেনে নেব, কোষ জেনে নেওয়ার পরে আমরা জানবো কোন অর্গ্যানগুলো ইমিউন সিস্টেমে মেজর রোল প্লে করছে তাদের ব্যাপারে, ঠিক আছে? তো সবার আগে চলে আসি ইমিউন সিস্টেম বলতেই প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। প্রথম মাথায় আসে কে? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলস। এবং এই হোয়াইট ব্লাড সেলস এর মধ্যে প্রথম নাম চলে আসে কার? দ্য ফেমাস ওয়ান, দ্যাট ইজ লিম্ফোসাইট। কে চলে এলো? লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে দুটো মেজর টাইপ, টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। কে কে আছে? টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এই দু ধরনের লিম্ফোসাইট কোষ যারা প্রধানত আমাদের ইমিউনিটিকে হেল্প করছে বিল্ড করতে। ইমিউন সিস্টেমের মেজর দুটো সেলস কিভাবে করছে দেখবো পরে। এছাড়া আছে কি ন্যাচারাল কিলার সেল, জাস্ট লাইক সুপারি কিলার যেরকম হয় না, সেরকম ন্যাচারাল কিলার সেল। এরা শুধু ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় কোথায় কোন সেলের মধ্যে একটু অস্বাভাবিকতা, অ্যান্ড দেন জাস্ট একদম এনকাউন্টার। ওকে, তারপরে চলে আসছে কি ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস নামটা শুনেই মনে হয় ফ্যাগোসাইটস মানে কি? ফ্যাগোসাইটোসিস করতে পারে? ইয়েস, ফ্যাগোসাইটস যারা ফ্যাগোসাইটোসিস করতে পারে। ফ্যাগোসাইটোসিস মানে ধরো একটা জার্ম আছে, সাপোজ দিস ইজ আ জার্ম, ঠিক আছে, বা অ্যান্টিজেন। এটাকে যখন ডাব্লিউবিসিরা এনগাল্ফ করে নেয় ক্ষণপথ বিস্তারের মাধ্যমে বা সিউডোপোডিয়া বিস্তারের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় কি ফ্যাগোসাইটোসিস। কারা করবে? ফ্যাগোসাইটসরা করবে। এবং এই ফ্যাগোসাইটসরা হতে পারে মোনোসাইটস অথবা হতে পারে ম্যাক্রোফাজ। এবার দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে এর আবার নাম বিভিন্ন আছে। যেমন ম্যাক্রোফাজ আছে আমাদের লিভারে, যার নাম কুফার কোষ। ম্যাক্রোফাজ আছে হিস্টিওসাইটস। ম্যাক্রোফাজ আছে বোনে, অস্টিওক্লাস্ট। ম্যাক্রোফাজ আছে মেসেঞ্জিয়াল কোষ, মাইক্রোগ্লিয়াল কোষ আমাদের ব্রেনে, অ্যালভিওলার ম্যাক্রোফাজ আমাদের লাংসে। মানে আমাদের আলাদা আলাদা যে অর্গ্যানগুলো রয়েছে, যেগুলো অন্যান্য ফ্যামিলির পার্ট, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, তাদের মধ্যে ঢুকে আছে। কেন? কারণ একে সর্বোপরি ইমিউন সিস্টেমের কাজ কি? ও শুধু নিজের ফ্যামিলি দেখলে চলবে না, ওকে সর্বোপরি সবাইকে রক্ষা করতে হবে। এবং প্রত্যেকটা জায়গাতে ওর এজেন্ট পাঠিয়ে রেখে দিয়েছে। তাহলে ওর এজেন্টকে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজটা কোথায় কোথায় রয়েছে? লিভারে রয়েছে, বোনসে রয়েছে, কিডনিতে রয়েছে, তারপরে তার সাথে সাথে আর কোথায় আছে? ব্রেনে রয়েছে, লাংসে আছে। ইচ অ্যান্ড এভরি জায়গাতে ওর এজেন্টরা ছড়িয়ে আছে এবং কন্টিনিউয়াসলি মনিটর করছে, জার্ম আসবে ফ্যাগোসাইটোসিস গিলে ফেলবে। এবার আছে কি গ্র্যানিউলার লিউকোসাইট। গ্র্যানিউলার কথার মানে কি? যার মধ্যে দানাযুক্ত লিউকোসাইট। এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল যেগুলো দানাযুক্ত লিউকোসাইট। এরপরে আছে কি মাস্ট কোষ। মাস্ট কোষের ব্যাপারটা মাস্ট পড়তেই হবে। কখন পড়তে হবে? অ্যালার্জিতে পড়তে হবে, কারণ মাস্ট কোষ উদ্দীপিত হয় অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে, রিলিজ করে হিস্টামিন। পড়বো পরে, আগে বেসটা বুঝে নি। এরপর কি আছে? ডেনড্রাইটিক সেলস। ডেনড্রাইটিক সেলস এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। মানে এরা হচ্ছে সেই পুলিশগুলো যে পুলিশগুলো গিয়ে রাস্তায় চোরদেরকে ধরে আনে, নিয়ে এসে বলে ইন্সপেক্টর সাহেব মুঝে মিল গেয়া দেখো চোর। তাহলে এরা প্রেজেন্ট করে, কাকে প্রেজেন্ট করে? অ্যান্টিজেনকে। এগুলোকে কি বলা হয় তাহলে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি। কি বলে এগুলোকে? এপিসি আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, ধরে আনে চোরগুলোকে, নিয়ে ইন্সপেক্টরকে দেখায়। ইন্সপেক্টরকে আমাদের ইমিউন সিস্টেম, যে এগুলোকে মার দেওয়া যায় ইয়া ছোড় দেওয়া যায় তার জন্য, ঠিক আছে? এই হলো ব্যাপার। এর আন্ডারে কারা কারা আছে? এর আন্ডারে আছে ল্যাঙ্গারহ্যান্স, ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেলস, ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক সেলস। কি পড়তে হবে, কি মনে রাখতে হবে? ম্যাক্রোফাজ কোথায় কোথায় কি আছে, ইম্পর্টেন্ট। দানাযুক্ত লিউকোসাইট কারা, ডেনড্রাইটিক সেলস কারা, দ্যাটস ইট। এবার আমি চলে এলাম একটা বড় চার্টে। দেখতে পাচ্ছেন বিশাল বড় চার্ট ড্র করেছি। কি লাগবে এই চার্টটা? এটা কি সাংঘাতিক একটা বিশাল একটা চার্ট ড্র করেছে ম্যাম, বোঝাই যাচ্ছে না। চার্টটা কি? এই চার্টটা হলো আমাদের যে ইমিউন সিস্টেমটা যে কাজ করছে, তো ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করছে, কোন কোন সেলের মধ্যে আছে, কিভাবে আমাদের প্রোটেকশনটা দিচ্ছে সেটা জানা। তো সেটা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে
এই যে আমাদের ইমিউন সিস্টেমে বললাম এই সেলগুলো রয়েছে, তো ইমিউন সিস্টেমে সেলগুলো পার্টিকুলার কিছু গ্ল্যান্ডের মধ্যে থাকে, সেই গ্ল্যান্ডগুলোকে বলা হয় লিম্ফয়েড অর্গ্যান। তো আমাদের দেহে থাকে এমন কিছু অর্গ্যান যারা কিনা এই ইমিউনিটিটা আমাদের দিতে হেল্প করে। তো এই লিম্ফয়েড অর্গ্যান দু রকমের হয়। কিরকম হয়? দু রকমের। একটা হয় যেখানে ম্যাচিওর হয় এই সেলগুলো, একটা হয় যেখানে এরা কাজ করে। যেমন আমি যদি তোমাদের বলি, এখন তোমরা স্কুলে আছো, এরপরে কলেজে যাবে, তো স্কুল কলেজে তোমরা যখন যাও এটা হচ্ছে তোমাদের ম্যাচিওরিটি ফেজ। তোমরা যখন কলেজে আছো তোমরা ম্যাচিওর হচ্ছ, ঠিক আছে? স্কুল কলেজে যখন যাবে সেটা হচ্ছে তোমরা ম্যাচিওর হচ্ছ। এরপর তোমরা যখন অফিসে যাবে জব করবে তখন তোমরা জব করছো, ফাংশন, কাজ করছো, রাইট? তাহলে লিম্ফয়েড অর্গ্যানেরও এরকম দুটো ভাগ আছে। একটা ভাগ কি, যেটাকে কিনা বলা হয় প্রাইমারি, কি বলা হয়? প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান, ঠিক আছে? আর একটা আছে কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান। কথাটার মানে কি? প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান কাকে বলছি? যেখানে ও ম্যাচিওর হয়, যেখানে লিম্ফোসাইটসরা কি হয়? ম্যাচিওর হয়। এখানে তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে ম্যাচিওর। আর কি হচ্ছে? ফর্ম করছে, মানে তৈরি হচ্ছে, ম্যাচিওর করছে। কোথায় হচ্ছে? প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান। এর আন্ডারে কে কে পড়বে? এর আন্ডারে পড়বে হচ্ছে দুটো, একটা হচ্ছে বোন ম্যারো বা অস্থি মজ্জা, আর একটা পড়বে কি? থাইমাস, ঠিক আছে? বোন ম্যারোতে গিয়ে ম্যাচিওর করে হচ্ছে বি লিম্ফোসাইট, নাম থেকেই বোঝা যাচ্ছে, আর থাইমাসে গিয়ে ম্যাচিওর করবে টি লিম্ফোসাইট। ফাইন। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানে গিয়ে কি করবে এরা? ফাংশন, কাজ। কোথায় গিয়ে কাজ করতে হবে? অর্থাৎ জব। এদের ম্যাচিওর হয়ে গেল, নিয়ে জব করতে চলে গেল। কারা কারা যাবে এখানে? এখানে আছে স্প্লিন, ঠিক আছে? স্প্লিন, টনসিল, ফুলে যায় না আমাদের টনসিল, আচ্ছা, লিম্ফ নোডস, এগুলো হচ্ছে সব আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানসের মধ্যে পড়বে। ফাইন। চলে আসি আমরা ইমিউনিটিতে। তো ইমিউনিটিতে আমরা যদি দেখি, ইমিউনিটিতে আমাদের বেসিক্যালি দু ধরনের ইমিউনিটি আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি সহজাত। এবার বলে দিই সহজাত মানে কি? মানে আমি জন্মালাম, জন্মানোর পরেই তো আমার যে ফার্স্ট যে ডিফেন্স মেকানিজমটা আসবে সেটা আসবে কোথা থেকে? সেটা আসবে আমাদের সহজাত অনাক্রম্যতা থেকে। সহজাত অনাক্রম্যতা মানে যেটা আমি জন্ম থেকে পেয়েছি, অ্যান্ড দ্যাট শুড বি নন স্পেসিফিক, যার এগেনস্টে, যে কোনো জার্মের এগেনস্টে একটা ওভারঅল আমাদের প্রোটেকশন, ঠিক আছে? ফার্স্ট সেটাকে আমরা কি বলবো? সহজাত বা ইনেট, যেটা জন্ম থেকে আছে। যেমন আমরা জন্ম থেকে জানি আমাদের খেতে হবে, রাইট? আমরা জানি এগুলো আমাদের সহজাত কাজ। সেরকম সহজাত ইমিউনিটি হচ্ছে বেসিক, যেটা নন স্পেসিফিক, যে কোনো জার্মকে মেরে দেবে। নেক্সট কি আছে? অর্জিত। অর্জিত মানে যেটা টাইমের সাথে সাথে আমি অর্জন করছি, টাইমের সাথে সাথে আস্তে আস্তে আমি অর্জন করতে পারছি, তাকে আমরা কি বলবো? অর্জিত অনাক্রম্যতা। অর্জিত মানে মানে জার্ম এলো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, জার্ম এলো আমার বডিতে, আমি ইমিউনিটি বিল্ড করলাম, অ্যান্টিবডি তৈরি করলাম, সেটা হচ্ছে আমার কি? অর্জিত ইমিউনিটি। তো অর্জিত ইমিউনিটি কিরম হবে? অর্জিত ইমিউনিটি হবে স্পেসিফিক, মানে অর্থাৎ একটা পার্টিকুলার জার্মের এগেনস্টেই হবে। সহজাতটা কি হবে? নন স্পেসিফিক বা বাই বার্থ, ঠিক আছে? এবার আমরা দেখবো স্তর। ধরো কোনো একটা অর্গানিজম, একটা অ্যান্টিজেন রয়েছে যাকে আমার বডিতে ঢুকতে হবে। তো ঢুকতে গেলে সবার আগে ও কি এমনি ডিরেক্ট ঢুকে যাবে না, সবার আগে ওকে পার করতে হবে কিছু স্তর। তো যেরকম একটা যে কোনো যুদ্ধের ক্ষেত্রে কি হয়, বা তোর যদি তোমরা দাবা খেলো, দাবা খেলার ক্ষেত্রে কি হয়, তোমরা আগে সব থেকে ছোট যে তোমাদের গুটিগুলো আছে সেগুলোকে তো আগে এগিয়ে দাও, মেন যে জায়গাগুলো তাকে তো অ্যাটাক থেকে বাঁচিয়ে রাখো, তাই না? সেরকম যুদ্ধের ক্ষেত্রে কি হয়, যারা সৈন্য যারা প্রথম দিকে থাকে তারা হচ্ছে একদম যারা বেস আটকাতে পারবে, আগে আটকানোটা দরকার, তারপরে ভিতরে। তাহলে আটকানোর জন্য ফার্স্ট যে কোনো জার্ম আমাদের বডিতে যখন ঢুকবে, ফার্স্ট কিসে ঢুকবে? আমাদের স্কিনে ধাক্কা খাবে, স্কিনের পর তো ভিতরে যাবে। তো আমরা সেই জন্য ইমিউনিটিটাকে কিছু স্তরে ভাগ করেছি। তো স্তরে যদি ভাগ করি, সবার আগে আছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর। তো প্রথম স্তরীয় যত ডিফেন্স, দ্বিতীয় স্তরীয় যত ডিফেন্স, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, সেটা আমাদের ইনেট ইমিউনিটিতে আসছে। আর থার্ড লাইন মানে ভিতরে গিয়ে যুদ্ধ করতে হবে, মানে একদম মেন জায়গা পৌঁছে গেছে, দুর্গে পৌঁছে গেছে যারা ভিলেন, তখন কি হবে?
অর্জিত। তাহলে প্রথম স্তরীয় এবং দ্বিতীয় স্তরীয়। প্রথম স্তরীয়র আন্ডারে আমি সবার আগে যেটা বলবো বাহ্যিক প্রতিবন্ধক, মানে বাইরে থেকে যেটা আছে। বাহ্যিকের আন্ডারে প্রথম পড়বো ভৌত প্রতিবন্ধক। এটাকে মনে রাখার একটা সহজ উপায় আমি বলি। ধরো একটা দেয়াল আছে, ঠিক আছে, দেয়াল ইট দিয়ে তৈরি একটা দেয়াল। তো এই ইট দিয়ে তৈরি যে দেয়ালটা, এটাই হলো আমার প্রথম ভৌত প্রতিবন্ধক, যেটাকে আমি বলছি স্কিন। এবার এই দেয়ালটার ওপরে যদি আমি ইলেকট্রিক কারেন্ট দিয়ে দিই, কি দিলাম, ইলেকট্রিক কারেন্টের তার দিয়ে দিলাম, সেটাকে বলবো আমরা শারীরবৃত্তীয় প্রতিবন্ধক। তাহলে যেটা সলিড, যেটা কাভারিং, সেটাকে আমরা বলবো কি ভৌত। যেটা ভিতরে তার মধ্যে যে আলাদা শারীরবৃত্তীয় কিছু ইলেকট্রিক দিয়ে বোঝাচ্ছি কেন, কারণ এখানে ইলেকট্রিক হতে পারে, কাঁটা তারের বেড়া হতে পারে, এগুলোকে আমরা বলবো শারীরবৃত্তীয়। যেমন আমাদের ফার্স্ট লাইন অফ প্রোটেকশন দিচ্ছে কে, স্কিন, ঠিক আছে, ভৌত, মানে সবার আগে স্কিনে আটকাবে জার্মগুলো, অথবা মিউকাস মেমব্রেনে আটকাবে, নাসা রোমের মধ্যে গিয়ে আটকাবে, ট্র্যাপ হবে। যখন ওইগুলোতে ট্র্যাপ হয়ে গেল তাহলে তো আটকে গেল, যদি ওগুলোর থেকে বেঁচে ফিরলো তখন এরা শারীরবৃত্তীয় প্রতিবন্ধক আসবে। শারীরবৃত্তীয় প্রতিবন্ধক মানে এই গ্রিনগুলো। শারীরবৃত্তীয় প্রতিবন্ধকের মধ্যে কি আছে, এর মধ্যে আছে HCl, যেটা আমাদের স্টমাকে থাকে। আর কি আছে, আছে লাইসোজাইম। কোথায় থাকে আমার লাইসোজাইম, আমাদের লালা রসে থাকে, ঠিক আছে, সালাইভাতে থাকে আমাদের। তাহলে এগুলো হচ্ছে কি শারীরবৃত্তীয়। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে যে ভৌত প্রতিবন্ধকের আন্ডারে আছে ত্বক, নাসারোম, মিউকাস, আর আমাদের শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের আন্ডারে আছে HCl, লাইসোজাইম। ফাইন। এরপর চলে আসছে আমাদের দ্বিতীয় স্তরীয়। দ্বিতীয় স্তরীয় মানে বডির ভিতরে। ফার্স্ট আসছে জ্বর। আমরা অনেক সময় বলি না শরীর খুব খারাপ, জ্বর এসছে। সো জ্বর কিন্তু ইজ নট আ ডিজিজ, দিস ইজ আ সিমটম, যে ভিতরে জম ঢুকেছে। জ্বর হওয়া বা টেম্পারেচার বাড়া অনেক সময় ইটস গুড টু সাপ্রেস দ্য গ্রোথ অফ মাইক্রোবস। জ্বর হয়ে অনেক সময় মাইক্রোবসের গ্রোথ সাপ্রেস করে দেয়। ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি বলি, ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বর হয় খুব বেশি, এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে মানুষের দেহে ম্যালেরিয়ার যে অযৌন যে জনন যে ফেজটা, অযৌন ফেজ বা অ্যাসেক্সুয়াল ফেজটা চলে, কারণ মানুষের দেহে টেম্পারেচার হাই থাকে। টেম্পারেচার যদি লো থাকতো তাহলে মানুষের দেহে সেক্সুয়াল সাইকেলও চলতো, কিন্তু চলে না কেন, কারণ টেম্পারেচার হাই থাকে, ঠিক আছে। টেম্পারেচার হাই থাকার কারণে কিন্তু এটা হয়। এবার হাই কেন থাকে টেম্পারেচার, টেম্পারেচার হাই থাকার রিজন কি, টেম্পারেচার হাই থাকার অনেক রিজন রয়েছে। যেমন বহিস্থ পাইরোজেন যখন আসে তখন ইন্টারলিউকিন ছাড়ে। কি ছাড়ে, ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন এবং পাইরোজেন, যেটা বাইরে থেকে যে অ্যান্টিজেনটা আসছে তার সাথে ইন্টারলিউকিন, বাইরে থেকে যে অ্যান্টিজেনটা আসছে সেটাকে তার সাথে মিলে ইন্টারলিউকিন ছাড়ে এবং টেম্পারেচার বাড়িয়ে দেয় হাইপোথ্যালামাসে গিয়ে। এটাকে করছে জ্বর। নেক্সট আছে সাইটোকাইন ব্যারিয়ার। সাইটোকাইন ব্যারিয়ারের আন্ডারে আসে ইন্টারফেরন। কি আসে, ইন্টারফেরন। না হোয়াট ইজ দিস, দেখে নি। ধরো একটা কোষ, এই কোষটাতে এসে ভাইরাস এসে অ্যাটাক করেছে। তাহলে ভাইরাস যে অ্যাটাক করেছে তখন এই কোষটা কি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এবার ও ভয় পেয়ে কি করছে, ওর পাশে ওর আরো ফ্রেন্ড কোষও রয়েছে। ও বলছে আমি তো মরলাম, বন্ধুকে বাঁচিয়ে দিই। তাই ও কি করবে, কিছু এরকম কেমিক্যাল ছাড়বে, কিছু কেমিক্যালস ছাড়বে, যে কেমিক্যালস গুলো পাশের সেলে ঢুকবে। পাশের সেলে ঢোকার পর এই ভাইরাসের এগেনস্টে কিছু অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করবে, এবং এই অ্যান্টিভাইরাল প্রোটিনগুলো থাকার জন্য ভাইরাস এসে আর অ্যাটাক করতে পারবে না এবং ও বেঁচে যাবে। তাহলে এই যে কেমিক্যালসগুলো ছাড়ছে, এই যে রেড কেমিক্যালসগুলো ছাড়ছে, যেটার জন্য একটা ভাইরাস ইনফেক্টেড সেল তার পাশের সেলকে বাঁচিয়ে রাখে, এটাকেই বলা হয় ইন্টারফেরন। কি বলা হয়, ইন্টারফেরন। ওকে, চলো নেক্সট আছে কি কোষ। কোষ আভ্যন্তরীণ যে প্রোটেকশনটা আমরা এখানে যে প্রোটেকশনটা পাচ্ছি তার আন্ডারে কি কি কোষ রয়েছে। আভ্যন্তরীণ প্রোটেকশন পাওয়ার ক্ষেত্রে কি কি কোষ আমরা পাই একবার দেখে নিই। বিভিন্ন ধরনের কোষের কথা আমরা একটু আগেই পড়ছিলাম, মনোসাইট, তারপরে হচ্ছে পলি, মরফো, নিউক্লিয়ার, লিউকোসাইট, এই কোষগুলো রয়েছে। ম্যাক্রোফাজেস রয়েছে, ঠিক আছে, বিভিন্ন লিভার, কিডনি বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ম্যাক্রোফাজেস রয়েছে,
ঠিক আছে, এই কোষগুলো আমরা পেয়ে যাচ্ছি কার আন্ডারে, দ্বিতীয় স্তরের আন্ডারে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট আমরা পাচ্ছি কি প্রদাহ বা ইনফ্লেমেশন। যখনই কোনো কিছু ধরো মশা কামড়ালো, আমাদের ফুলে যায় না সেই জায়গাটা, বা কোনো একটা জায়গা কেটে গেল লাল হয়ে ফুলে যায় না, রেডনেস হয়ে যায়, গরম হয়ে যায় জায়গাটা, কেন? বিকজ দ্যাট ইজ অলসো আ রেসপন্স, যেটা আমাদের প্রোটেকশন দিতে হেল্প করে। ওকে, নেক্সট এবার আমরা চলে আসছি অর্জিত অনাক্রম্যতা বা থার্ড লেভেল বা থার্ড লাইন অফ ডিফেন্স। এই থার্ড লাইন অফ ডিফেন্সের আন্ডারে আছে কি না কোষ ভিত্তিক, কোষ ভিত্তিক আর রসভিত্তিক। কোষ ভিত্তিক অনাক্রম্যতা মানে যেগুলো কোষ দিয়েই পাওয়া যায়, যেটার আন্ডারে আমরা পাবো টি সেল। টি সেলে 4 রকমের হয়, আমরা ডিটেলে পড়বো। টি হেল্পার, সাপ্রেসার, কিলার, মেমোরি। এটা কি দেয়? কোষ ভিত্তিক অনাক্রম্যতা। ঠিক আছে, কারণ কোষগুলো কি ডিরেক্টলি জমকে মারছে। রস ভিত্তিক অনাক্রম্যতা, রস ভিত্তিক মানে যেটা আমাদের বডি প্লাজমার মধ্যে থাকবে, ফ্লুইড প্লাজমার মধ্যে থাকবে, যেমন হলো বি সেল। বি সেল প্লাজমার মধ্যে থাকে, বি লিম্ফোসাইট। তো আমাদের রসভিত্তিক অনাক্রম্যতা আমরা পেয়ে যাই বি সেল থেকে। এরপরে আসছে আমাদের থার্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে সক্রিয় বা অ্যাক্টিভ ইমিউনিটি আর নিষ্ক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি। এই বেসিকটা হয়তো বোঝা গেছে। এবার আমরা অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটিকে ডিটেলে পড়বো। তো সবার আগে আমরা চলে আসি অ্যাক্টিভ ইমিউনিটি। নামটা কি? অ্যাক্টিভ, তার মানে সে কাজ করছে। অর্থাৎ আমাদের দেহে প্রবিষ্ট বিজাতীয় বস্তুর বিরুদ্ধে একটা জর্ম বডিতে ঢুকলো, তার এগেনস্টে আমরা অ্যান্টিবডি তৈরি করছি বা তার এগেনস্টে ফাইট ব্যাক করছি নিজেরা, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে জর্ম ঢুকছে, ফাইট ব্যাক করছি, তাকে বলবো কি? অ্যাক্টিভ ইমিউনিটি। এর আন্ডারে আমরা দুটো টাইপ পাই, একটা হচ্ছে কি প্রাকৃতিক ন্যাচারালি, আর একটা হচ্ছে কি কৃত্রিম। তাহলে প্রাকৃতিক কি মানে যে কোনো বাইরের থেকে আসার জার্ম আমাদের বডিতে ঢুকলো, তার এগেনস্টে আমরা ফাইট ব্যাক করছি, অ্যান্টিবডি তৈরি করছি, সেটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল। নেক্সট কি বলেছে দেখো, কৃত্রিম বা আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড, মানে জোর করে আমি ইনজেক্ট করলাম নিজেকে একটা জার্ম, মানে ভ্যাকসিন দিলাম। মোট কথায় জোর করে একটা জার্ম ইনজেক্ট করলাম, যেমন তোমরা নিশ্চয়ই করোনার ভ্যাকসিন নিয়েছো। তো করোনার ভ্যাকসিন যখন নেওয়া হয়, তার মানে জার্মটাই ঢোকানো হচ্ছে, কিল্ড বা অ্যাটেনুয়েটেড বা উইক ফর্মে ঢোকানো হলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করলাম, দ্যাট ইজ টিকাকরণ। কার আন্ডারে আসবে? দেখো টিকাকরণ করছে, এখানে ইনজেকশন দিচ্ছে, ওকে। তাহলে এটা কি হয়ে গেল? কৃত্রিম, কৃত্রিম অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নেক্সট কি বলছে? আচ্ছা, এবার আমরা কি বলছি যে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। কিন্তু নিষ্ক্রিয় মানে এখানে আমাদের দেহে কোনো অ্যাক্টিভলি অ্যান্টিজেন ঢুকে অ্যান্টিবডি তৈরি হবে না, আমরা ফর্মড অ্যান্টিবডি পাবো। প্রথমে যেমন পেয়ে থাকি মায়ের থেকে, আমরা ছোটবেলায় কি হয়, মায়ের থেকে আমরা কি পাই? অ্যান্টিবডি পাই। কোনটা পাই? আইজিজি পাই, যেটা প্লাসেন্টা দিয়ে আসে। তারপরে কোলোস্ট্রাম থাকে, কোলোস্ট্রাম কোথার মধ্যে থাকে? দুধের মধ্যে থাকে। যে মায়ের যে ফার্স্ট ব্রেস্ট মিল্ক, তার মধ্যে ইয়েলো কালারের কোলোস্ট্রাম থাকে, যেটা কি দেয়? আইজিএ দেয়। কোথায় পাই আমরা? কোলোস্ট্রামে। আর প্লাসেন্টা থেকে কে আসে? প্লাসেন্টা থ্রু দিয়ে আসে আইজিজি, যেগুলো ইনিশিয়াল ডেজে আমাদের একটা ইমিউনিটি দেয়। ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আর কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা বা আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড, তো ন্যাচারালি তো আমরা মায়ের কাছ থেকে পাচ্ছি। আর্টিফিশিয়ালি মানে অনেক সময় যখন কাউকে ধরো সাপে কামড়ালো, তখন কি মানুষ খুঁজবে ওষুধ কিভাবে চিকিৎসা করা যাবে, কারণ ইটস এ ভেরি কুইক প্রসেস, খুব কুইকলি বিষটা ছড়িয়ে যায়। তাকে বাঁচাতে গেলে কি করতে হবে? সাথে সাথে একদম প্রসেসড অ্যান্টিবডি দিতে হবে, যাতে সেই মোমেন্টে কাজটা তাড়াতাড়ি শুরু হয়। তাহলে অ্যান্টিভেনাম দেওয়া, অ্যান্টিভেনাম আগেন্স্ট স্নেক, অ্যান্টিভেনাম যখন সাপের কামড়ে দেওয়া হয়, তাই জন্যই এখানে সাপটা দেওয়া, যেটা কি আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটির আন্ডারে পড়ছে। ওকে, এবার আমরা চলে আসি বি সেল এবং টি সেলে। টি সেল এবং বি সেল। সো টি সেল কি? টি সেল হচ্ছে হেল্পার টি সেল। 4 ধরনের টি সেল হয়। কি কি? একটা হচ্ছে হেল্পার টি সেল, এই যে সুন্দর সুপার হিরোর মতন রয়েছে, দ্যাট ইজ দ্য হেল্পার টি সেল। এটা কিরম হয়? CD4 রিসেপ্টর এদের মধ্যে থাকে। এরা কি করতে পারে না, এরা জার্মগুলোকে দেখে চিনতে পারে এবং এর এগেনস্টে কাকে অ্যাক্টিভ করে? অ্যাক্টিভ করে এই সেলগুলোকে, যেগুলোকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল বা কিলার টি সেল, যার মধ্যে CD8 রিসেপ্টর থাকে। বা CD8 CD4 কি? আমাদের যেমন প্রত্যেকের একটা আইডেন্টিটি প্রুফ রয়েছে, সেটা কি আমাদের আধার কার্ড অর ভোটার আইডি কার্ড, রাইট? সেরকমই প্রত্যেকটা কোষের একটা এরকম আইডি প্রুফ থাকে। হেল্পার টি সেলের আইডি প্রুফ হলো CD4, সাইটোটক্সিক টি সেলের আইডি হলো CD8। ওকে, আর কি সেল থাকে? আর থাকে হচ্ছে এখানে দেখো সাপ্রেসার টি সেল।
সাপ্রেসার টি সেল, যেটা কিনা সাপ্রেস করে দিতে হেল্প করে অ্যান্টিজেনিক প্রপার্টিকে। কি করতে হেল্প করে? সাপ্রেস করে দিতে হেল্প করে অ্যান্টিজেনিক প্রপার্টিকে। বোঝা যাচ্ছে যে যে জিনিসগুলো বলা হচ্ছে। টি হেল্পার সেলকে কি এরা অ্যাক্টিভ করে, এবং এরা কি করে? এরা কি করে? টি হেল্পার সেলকে কি অ্যাক্টিভ করে দেয়, হেল্পার সেলকে অ্যাক্টিভ করছে। এবং অনেক সময় হয় না আমাদের বডি নিজের সেলের এগেনস্টে নিজে লড়তে থাকে, সেই ফাংশনটা যাতে না হয় তাই জন্য সাপ্রেস করে দেয়। কারণ অনেক সময় কি হয় না, আমাদের দেখে ধরো যদি কোনো গ্রাফট দেওয়া হয়, অনেক সময় আমরা টিভিতে দেখেছি না যে প্লাস্টিক সার্জারি হয়ে গেল, বা একজনের কিডনি ড্যামেজ হয়ে গেছে আরেকজনকে কিডনি ডোনেট করতে হবে, বা অনেক সময় এরকম হয় না যে ট্রান্সপ্লান্ট করতে হয়। তো সেই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে টি সেল কি করে? এই যে ফরেন যে জিনিসগুলো বডিতে আছে তার এগেনস্টে ফাইট ব্যাক করতে শুরু করে, সেটা যদি না করে তার জন্য টি সেলকে সাপ্রেস করে রাখতে হয়। তাহলে টি সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ টি সেল কিন্তু গ্রাফট রিজেকশন করে দিতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ দ্য নিড অ্যাজ ওয়েল, কারণ টি সেল গ্রাফটকে রিজেক্ট করে দিতে পারে, যে গ্রাফটটা আমাদের বডিতে ঢুকছে তাকে রিজেক্ট করে দিতে পারে। তো টি সেলকে সাপ্রেস করার দরকার আছে। এছাড়াও আরেক ধরনের টি সেল থাকে যেগুলোকে বলা হয় মেমোরি সেল, বিকজ ইট রিমেম্বার্স এভরিথিং, এটাও কিন্তু মেমোরি হিসেবে স্টোর হতে পারে। এই গেল টি সেল। তাহলে টি সেল গ্রাফট রিজেকশনে হেল্প করে। আর টি সেল কি দেয় না, সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটি। ওকে, নেক্সট এবার আমরা চলে আসি বি সেলে বা বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট দু ধরনের হয়, একটাকে বলছে কি প্লাজমা সেল, একটাকে কি বলছি প্লাজমা সেল। কারণ প্লাজমা সেল এটা প্লাজমার মধ্যে থাকে, এরা যেই অ্যান্টিজেনকে চিনবে, অ্যান্টিজেনকে চেনার পরে প্লাজমা সেলগুলো কি করে না অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে, ক্লোন বানায় অ্যান্টিবডির এবং প্রোটেক্ট করে। এবং আরেক ধরনের বি সেল থাকে যেগুলোকে বলা হয় মেমোরি বি সেল। মেমোরি বি সেল এটা ভ্যাকসিনেশনে তৈরি হয়। কেন? মেমোরি বি সেল মনে রাখে। তাহলে যখনই কোনো জার্ম আসে, জার্ম এনকাউন্টার হয়, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এগুলোকে এসে প্রেজেন্ট করে, তখন বি সেলগুলো কি করে? বি সেলগুলো একে চিনে এর এগেনস্টে দুভাগে ভাগ হয়ে যায়। একদল চলে যায় যারা প্লাজমা সেল বানায়, অ্যান্টিবডি বানায়, ফাইট করে, একদল মেমোরি হয়ে থেকে যায়, ইন ফিউচার যদি আবার ওই জার্মটা ঢোকে তাকে মেরে দেয়। তাহলে বি সেল এই দু ধরনের হয়। বি সেল হেল্প করে কিসে? হিউমোরাল ইমিউনিটিতে, হিউমোরাল ইমিউনিটি, আর অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। ফাইন, এরপর আমরা চলে আসি নেক্সট কিসে? সো দিস ইজ আ স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। অনেকক্ষণ ধরে অ্যান্টিবডি করছি, এটা কি? অ্যান্টিবডি নাথিং বাট আমাদের বাইরের থেকে যখন কোনো জার্ম আসে তাকে কি বলা হয়? অ্যান্টিজেন। তাহলে আগে পয়েন্টে লিখে দিই, বাইরের থেকে যেটা আসছে সেটাকে বলা হবে কি? অ্যান্টিজেন। ঠিক আছে? আর আমাদের দেহের ভিতরে তৈরি হবে কি? অ্যান্টিবডি। ঠিক আছে? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। এবার অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে মনে রাখতে হবে যে অ্যান্টিজেন, ধরো এটা হচ্ছে একটা অ্যান্টিজেন আর এখানে আছে একটা অ্যান্টিবডি। ঠিক আছে, স্ট্রাকচারটা আমরা পরে করছি। এখানে আছে অ্যান্টিবডি। তো অ্যান্টিজেনের যে পার্টটা এসে, যেটুকু পার্ট এসে অ্যান্টিবডিটার সাথে জুড়েছে, যেটুকু পার্ট এসে জুড়েছে একে বলা হয় এপিটোপ। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেনের যেটুকু পার্ট এসে অ্যান্টিবডির সাথে জুড়েছে তাকে বলে এপিটোপ, আর অ্যান্টিবডির যেটুকু পার্ট এসে অ্যান্টিজেনের সাথে জুড়েছে তাকে বলা হবে কি? প্যারাটোপ। ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে অ্যান্টিবডি। এটা মাথায় রাখতে হবে, অ্যান্টিজেনে এপিটোপ আর প্যারাটোপ অ্যান্টিবডিতে। ওকে, এবার আমরা জানবো অ্যান্টিজেনের স্ট্রাকচার, অ্যান্টিবডি স্ট্রাকচার। অ্যান্টিবডি ইজ নাথিং বাট কি? অ্যান্টিবডি হলো একটা ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এর যে স্ট্রাকচারে কি দেখতে পাওয়া যায়? দুটো হেভি চেন, দুটো লাইট চেন। তাহলে এই যে চেনটা আছে এটাকে বলা হয় কি? হেভি চেন। আর এই যে চেনটা আছে এটাকে বলা হবে কি? লাইট চেন।
ঠিক আছে, এরা প্রত্যেকে একে অপরের সাথে ডাইসালফাইড বন্ড দিয়ে জুড়ে থাকে। কি দিয়ে জুড়ে থাকবে না ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, এবার এইটুকু যে পোরশন, ভালো করে দেখে নাও, এইটুকু যে পোরশন, এই পোরশনটুকু দুটোর ক্ষেত্রে আমি মার্ক করে দিই, এইটুকু যে পোরশন পিঙ্ক কালার দিয়ে মার্ক করলাম, এইটুকু পোরশন কিন্তু অ্যান্টিজেনকে চিনতে হেল্প করে, এইটুকু পোরশন অ্যান্টিজেনকে এপিটোপকে চিনতে হেল্প করে। তাই এই রিজিয়নটাকে বলা হয় কি পরিবর্তনশীল, পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন। কেন ভ্যারিয়েবল? বিকজ যত ধরনের অ্যান্টিজেন হবে সবার সাথে বাইন্ড করতে পারবে, তাই এটাকে কি বলা হবে পরিবর্তনশীল অঞ্চল। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল অফ লাইট চেন, এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল অফ হেভি চেন। ঠিক আছে, এখানেও তাই পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন, ভ্যারিয়েবল রিজিয়ন কার হেভি চেনের, এটা ভ্যারিয়েবল রিজিয়ন লাইট চেনের। তাহলে বাকি পার্টটা কি? বাকি পার্টটা কি? বাকি পার্টটা হলো কনস্ট্যান্ট রিজিয়ন, বাকি পার্টটা হলো কনস্ট্যান্ট রিজিয়ন। এর যে মাঝের যে জায়গাটা, এই যে মাঝের যে পজিশনটা, এটাকে বলা হয় কি হিঞ্জ রিজিয়ন। যেরকম আমাদের হিঞ্জ জয়েন্ট থাকে, হাত খোলে দরজা খোলে যেভাবে একদিকে, এখানে যে রিজিয়নটা থাকে এটাকে বলা হয় হিঞ্জ রিজিয়ন। ঠিক আছে, এইটুকু বেসিক পড়লেই হবে। ওকে, ওপরের পোর্শনটাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা ফ্র্যাগমেন্ট FAB। কি বলা হয় ওপরের পোর্শনটাকে? FAB, এটা যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। আর এটাকে বলা হয় FC রিজিয়ন ক্রিস্টালাইজেশনের জন্য। ওকে, ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজেশন। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। এবার আমরা পড়বো অ্যান্টিবডির ক্লাস। অ্যান্টিবডির ক্লাস পড়তে গেলে মনে রাখতে হবে গেমড, GAMED। কি লিখলাম? গেমড। গেমড মানে কি? গেমড মানে কিছুই না, এটা হচ্ছে নাম। IgG, IgA, IgM, IgE, IgD, এই 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন আমরা দেখতে পাই। আমরা কি পাই? 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 5 রকমের যে ইমিউনোগ্লোবিউলিন আছে এদের প্রত্যেকের কাজ কি কি সেটা এবার আমরা দেখে নেব। তো সবার আগে বলি সব থেকে বেশি পরিমাণে কে থাকে? সব থেকে বেশি ম্যাক্সিমাম থাকে হচ্ছে IgG, ম্যাক্সিমাম থাকে। এটা প্লাসেন্টা ট্রান্সফার করতে পারে, প্লাসেন্টা দিয়ে একজন থেকে একজনের মধ্যে ট্রান্সফার করতে পারে, অ্যান্টিবডি তৈরি করে। IgA কে বলা হয় সিক্রেটারি, সিক্রেটারি বা ক্ষরণকারী, ক্ষরণকারী, ক্ষরণকারী। বাহ, কি সুন্দর স্পেলিং লিখছিলাম। ক্ষরণকারী কেন? কারণ এটা আমাদের স্যালাইভা, টিয়ার, কোলোস্ট্রাম এই সমস্ত জায়গাতে আমরা পাই। IgM হলো সব থেকে হেভি। হেভি কেন? এরা পেন্টামেরিক হয়, পেন্টামেরিক। আর সব থেকে বড় হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, সব থেকে বড় ইমিউনোগ্লোবিউলিন। যে কোনো জার্ম যখন আমাদের বডিতে প্রথম ঢোকে তো প্রাথমিক সাড়া কে দেয়? IgM। এটা কি দেয়? প্রাথমিক সাড়া। যখন কোনো জার্ম আমাদের বডিতে সবার আগে ঢোকে তখন সবার আগে আসে IgM, তারপরে আসে IgG। কিন্তু যখন সেই জার্মটাই দুবার আসে, মানে বললাম কি ধরো একটা জার্ম আমাদের বডিতে ফার্স্ট টাইম এলো তখন তাকে ওয়েলকাম করে IgM, তারপরে আসে IgG। কিন্তু সেই জার্মটাই যদি আবার সেকেন্ড টাইম বডিতে আসে তখন IgG বেশি কাজ করে, IgM কম কাজ করে। ওকে, এরপর চলে আসছে কি IgD, সেটা মোটামুটি IgE, যেটা কিসের সাথে রিলেটেড? অ্যালার্জি। যখন আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হয় IgE এর পরিমাণ বেড়ে যায়, IgE এর পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, নেক্সট কি IgD, এটা কোথায় থাকে? না এটা বি সেলের উপরে বসে থাকে। এরকম যদি বি সেল হয় এর ওপরে এই অ্যান্টিজেনটা বসে থাকে, এর ওপরে এরকম ভাবে বসে থাকে। কে বসে থাকে? IgD, এই অ্যান্টিবডিটা বসে থাকে। ওকে, বোঝা গেল? রক্তে এর পরিমাণ খুবই কম, অলমোস্ট 0.1% মতন থাকে,
0.1% মতন থাকে, আইজিডি ম্যাক্সিমাম অলমোস্ট 80% মতো থাকে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে এদের ব্যাপারে, নাথিং মোর দ্যান দিস। তো এবার যখন অ্যালার্জির কথা বলেইছি তাহলে অ্যালার্জিটাই চলে আসি। অ্যালার্জি কি? আমরা অনেকেই আছে বিভিন্ন খাবার দাবারে আমাদের অ্যালার্জি থাকে, অনেকের ডিমে অ্যালার্জি থাকতে পারে, অনেকের মাছে অ্যালার্জি থাকতে পারে, চিংড়িতে অ্যালার্জি থাকতে পারে, কাঁকড়াতে অ্যালার্জি থাকতে পারে। দেখা যায় যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তাদের কাঁকড়াতেও অ্যালার্জি আছে। তাছাড়া বেগুনে অ্যালার্জি থাকতে পারে, ডাস্টে অ্যালার্জি থাকতে পারে, সানরেজে অ্যালার্জি থাকতে পারে। সো অ্যালার্জির বিভিন্ন রকম জিনিস হতে পারে। সো অ্যালার্জি কি কি মানে কেন হয় এটা? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা কিসের জন্য হয়? এটা মাস্ট সেলের জন্য হয়। মাস্ট সেল, যখন আমাদের মাস্ট সেল কোনো একটা পার্টিকুলার অ্যালার্জেন, সাপোজ ওটা বেগুন হতে পারে, চিংড়ি হতে পারে, কাঁকড়া হতে পারে, যে কোনো কিছু যেটাকে ওরা অ্যালার্জেন হিসেবে চুজ করে, মাস্ট সেল তার এগেনস্টে সেন্সিটাইজড হয়ে যায়। অর্থাৎ এটা কি করছে? অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং হিস্টামিন রিলিজ করে। এই যে হিস্টামিন রিলিজ করে এই সময় আইজিই এটাতে হেল্প করে। তার জন্য আমাদের র্যাশেস, চুলকানি শুরু হয়ে যায়। তখন আমাদের ওষুধ খেতে হয়, মেডিকেশন নিতে হয়, যাতে আমাদের ইমিউন সিস্টেম এই হাইপার অ্যাক্টিভ কাজটা বন্ধ করে দেয়। তো ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমাদের হয়ে যায় অ্যালার্জি। এখানে আইজিই হেল্প করে। সো যে সমস্ত বহিরাগত বস্তুর আগমনের ফলে আমাদের অনাক্রম্যতন্ত্র, যেটা বললাম, হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অতি সক্রিয় হয়ে ওঠে, তখন অ্যালার্জি হয়। যে সমস্ত বস্তু এগুলোকে মানে যার জন্য হয় তাকে বলা অ্যালার্জেন। যেমন ধুলোর জন্য হতে পারে, ফুলের রেণু, পাখির পালক, এনিথিং। তো এই সময় কি হয়? হে ফিভার, নাক দিয়ে জল পড়তে থাকে, চুলকানি হয়। অনেক সময় যদি এটা বেড়ে যায় অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হয়, কারণ এটা যদি প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে বডির ভিতর অবধি ছড়িয়ে যায় তখন অ্যানাফাইল্যাকটিক শক হয়ে যায়, মানে মানুষটা মারাও যেতে পারে। ঠিক আছে? সো এটা মানে অগ্রাহ্য করার একদমই জিনিস না, ইটস ভেরি ক্রুশিয়াল এবং মেনটেন করা উচিত। নেক্সট চলে আসছি আমরা অটো ইমিউন ডিজিজ। বলে না ঘর শত্রু বিভীষণ, তো এখানে তাই হয়ে যায়। ঘর শত্রু বিভীষণ মানে আমাদের বডিতে আমাদের বডি সেলকে চিনতে পারছে না, নি তার এগেনস্টেই লড়ছে। মানে পাশে আমার ভাই কোষ, আমার বোন কোষ চিনছে না, তাদের সাথে ঝগড়া নিয়ে তাদের এগেনস্টেই লড়তে স্টার্ট করে দিল, তখন সেটাকে আমরা বলবো অটো ইমিউন ডিজিজ। তাহলে যেসব যখন অনাক্রম্য ব্যবস্থা দেহে নিজস্ব বস্তুকে পৃথকভাবে শনাক্ত করতে পারে না এবং অটো অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? না, অটো অ্যান্টিবডি। কি বলে? অটো অ্যান্টিবডি তৈরি করে, তখন সেটাকে বলা হয় কি? অটো ইমিউন ডিজিজ। কি বলা হবে? অটো ইমিউন ডিজিজ। তাহলে আমি কি করব? আই উইল মেক আ লিস্ট অফ অটো ইমিউন ডিজিজেস, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। অটো ইমিউন ডিজিজের একটা লিস্ট করব। লিস্টটা শুরু করে দিই। যেমন হয় রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস হলো এরকম একটা অটো ইমিউন ডিজিজ। ভিটিলিগো, যেখানে স্কিনের কালারেশন চলে যায়, প্যাচে প্যাচে কিছু কিছু জায়গাতে স্কিনে কালারেশন চলে যাচ্ছে, সেটাও পড়বো অটো ইমিউন ডিজিজ। আর কি পড়বো? সোরিয়াসিস, যেটা স্কিনের একটা ডিজিজ। সোরিয়াসিস এটা কি? স্কিনের একটা ডিজিজ, যেটা অটো ইমিউন ডিজিজের আন্ডারে পড়তে পারে। ওকে, দেন কি আছে? টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস, ঠিক আছে। আর কি আছে? গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। গ্রেভস ডিজিজ এটাও কিন্তু এক প্রকার অটো ইমিউন ডিজিজ। কেন নামগুলো বলছি? কারণ এই নামগুলো থেকে কোয়েশ্চেন আসে, এই নামগুলো থেকে কোয়েশ্চেন আসে। মাল্টিপল স্ক্লেরোসিস, এই সবকটা কিন্তু আমরা অটো ইমিউন ডিজিজের এক্সাম্পল হিসেবে পড়তে পারি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ওকে, চটপট নামগুলো লিখে দাও। রুমাটয়েড আর্থারাইটিস, ভিটিলিগো, সোরিয়াসিস, টাইপ 1 ডায়াবেটিস, গ্রেভস ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস। তো অটো ইমিউন ডিজিজ তো বললাম। এরপরে যেটা আছে টপিকে, সেটার নামটা এখানে একটু ভুল আছে। দিস ইজ নট অটো ইমিউন ডিজিজ। এখন আমরা কিসের ব্যাপারে পড়বো? এখন আমরা পড়বো অ্যাবাউট ভ্যাকসিনেশন। কার ব্যাপারে পড়ছি এবার আমরা? ভ্যাকসিনেশন, রাইট?
ভ্যাকসিনেশন বলতে আমরা কি বুঝি? ভ্যাকসিনেশন বলতে বুঝি টিকাকরণ। ছোট থেকে পড়ে এসেছি যে যখন কোনো বাইরের জর্ম আমাদের বডিতে ঢোকে আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়। তো আমরা যে কোনো ডেডলি ডিজিজের এগেনস্টে যদি এমন কোনো একটা কম্পাউন্ড বানাই, ওই অ্যান্টিজেনটাকেই ধরে নিয়ে তাকে একটু সিম্পল করে একটু উইক করে যদি আমাদের বডিতে ঢোকায়, আমাদের ইমিউন সিস্টেম ওকে চিনে ওর এগেনস্টে কী করবে? অ্যান্টিবডি বানাবে। আর কি করবে? বি সেল, মেমোরি বানাবে। এই মেমোরি বি সেলগুলো থেকে যাবে, পরে যদি জার্মটা আবার ঢোকে তার এগেনস্টে ফাইট করার জন্য। সো দিস ইজ কি দ্য বেসিক কনসেপ্ট অফ ভ্যাকসিনেশন। কাকে বলছে? না, কাকে বলছে ভ্যাকসিনেশন? যে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করিয়ে, রোগ জীবাণু থেকে প্রস্তুত উপাদান মানুষের দেহে প্রবেশ করিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধক ব্যবস্থা তৈরি করা হয়, তাকে ভ্যাকসিনেশন বলে। তো ভ্যাকসিনেশনের আন্ডারে কিছু টাইপ আছে, যেমন আছে হচ্ছে টক্সয়েড। টক্সয়েড আমরা কিসের এগেনস্টে দিই? জীবাণু কর্তৃক নিঃসৃত বিষ, মানে টক্সিন। টক্সিন থেকে টক্সয়েড। টক্সিনকে আমরা ইনঅ্যাক্টিভ করছি। কার এগেনস্টে? টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন মানে এখানে সরাসরি জীবন্ত প্যাথোজেনকে ভ্যাকসিন রূপে ব্যবহার করা হয়। এর এগেনস্টে কারা কারা আছে? এর এগেনস্টে আছে চিকেন পক্স, মিজলস, মামস ভ্যাকসিন। ওকে, নেক্সট কি আছে? অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। অ্যাটেনুয়েটেড কথাটার মানে হলো উইকেন্ড, উইক করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডিসআর্মড করে দেওয়া হচ্ছে। ফরমালিনে জীবাণুকে রেখে তাকে নিষ্ক্রিয় করে ভ্যাকসিন রূপে ব্যবহার করা হয়। এক্সাম্পল বিসিজি ভ্যাকসিন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিসিজি দেওয়া হয় কার এগেনস্টে? টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের এগেনস্টে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। নেক্সট কি দিয়েছে? কিল্ড ভ্যাকসিন বা মৃত ভ্যাকসিন। এর এগেনস্টে কি আছে? প্যাথোজেনকে তাপ দিয়ে বা ইউভি রে দিয়ে মেরে দাও, নিয়ে যে ভ্যাকসিনটা তৈরি হয়। কে কে আছে? ডিপিটি ভ্যাকসিন, ডিটি ভ্যাকসিন, এমএমআর। ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, তিনটে রোগের এগেনস্টে দেয় ভ্যাকসিন। কার এগেনস্টে? ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। পার্টুসিস মানে হুপিং কাফ, ঠিক আছে, আর টিটেনাস। হয়ে গেল। যখন ডিজিজে আমরা ঢুকেই পড়েছি ভ্যাকসিনের সাথে সাথে, এবার আমরা অ্যাকচুয়াল ডিজিজে ঢুকবো। তো রোগ বলতে কি বুঝি? যখন আমি বলেছিলাম তিনটে স্তম্ভ, কি কি? শারীরিক, মানসিক, সামাজিক। এই তিনটে দিকের মধ্যে যদি একটা দিকও বিঘ্নিত হয়ে যায় তখন কি হয়ে যায়? তখন হয়ে যায় তার ডিজিজ। তো এই ডিজিজের আন্ডারে আমরা কি পড়বো? যা দেহের গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা যখন হয় তখনই সেটা ডিজিজ। আর ডিজিজ কজ করে যারা তাদেরকে কি বলা হয়? ডিজিজ কজিং এজেন্ট যারা তাদেরকে কি বলা হয়? প্যাথোজেন। যারা ডিজিজ কজ করতে পারে। প্যাথোজেন অনেক রকমের হতে পারে। ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। anyone could be pathogen, anyone could be pathogen। তো দেখে নেওয়া যাক। তো সবার আগে আমরা রোগের একটা জেনারেল একটা আইডিয়া করি, রোগের ব্যাপারে একটা জেনারেল আইডিয়া করি যে রোগ বলতে আমরা কি বুঝি। সব রোগ কি একরকম? না, কিছু কিছু রোগ যেটা আমরা বংশগতভাবে পাই। বংশগত মানে আমার মা বাবার ছিল বা তার আগে আমার দাদু দিদা ছিল, তার থেকে আমার এলো, তাকে আমরা কি বলবো? বংশগত রোগ, বা যেটাকে বলা হয় কনজেনিটাল ডিজিজ। কি ডিজিজ? না, কনজেনিটাল ডিজিজ, যেটা পূর্বপুরুষ থেকে প্রাপ্ত। কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে বংশগত, যেটাকে বলা হয় কনজেনিটাল ডিজিজ। এটা জিনগত রোগ আমি এর আন্ডারে বলতে পারি। জিনগত, যেমন আমি বলতে পারি হিমোফিলিয়া। হিমোফিলিয়া তোমরা পড়েছো, এটা এই জিনগত রোগের আন্ডারে পড়তে পারি আমরা, ঠিক আছে। হিমোফিলিয়া আছে, ডায়াবেটিস আছে, থ্যালাসেমিয়া আছে, হিমোফিলিয়া, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, এগুলো কার আন্ডারে আমরা ফেলতে পারি? সবকটা পড়তে পারে আন্ডার জিনগত রোগ, ঠিক আছে, যেটা জন্ম থেকে আমরা পাই। এবার যদি আমরা চলে আসি অর্জিত রোগ। অর্জিত রোগ বলতে আমরা কি বুঝি? যেটা আমরা আমাদের যে টোটাল লাইফ ফেজ চলছে তার মধ্যে আমরা অর্জন করি বা অ্যাকুয়ার করি। ওকে, তো অর্জিত রোগের আন্ডারে আছে সংক্রামক রোগ, সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ, অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল মানে যেটা একজন থেকে একজনে ছড়াবে। তাহলে যখন ছড়াতে হবে তার জন্য কি লাগবে? বাহক লাগবে। যখন ছড়াতে হবে তার জন্য কি লাগবে? জার্মস লাগবে, তারাই তো ছড়াবে। কিন্তু যখন অসংক্রামক মানে ছুলে ছড়ায় না, সাপোজ যদি আজকে আমার এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে হার্ট অ্যাটাক হয়, আমি যদি কাউকে ধরি, কাউকে টাচ করি, তাহলে তারও হার্ট অ্যাটাক হয়ে যাবে? নো। তাহলে দ্যাট মিনস
অসংক্রামক রোগ মানে আমার যে রোগটা আছে সেটা আমারই থাকবে, আমার থেকে অন্য কারোর মধ্যে ছড়াবে না, ঠিক আছে। যেমন এটা ক্ষয়িষ্ণু রোগ হতে পারে, মানে ডিজেনারেটিভ কোনো ডিজিজ, কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো কি ক্ষয়িষ্ণু রোগ। আর কি হতে পারে, যেমন আর্থারাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্থারাইটিস, এটা ক্ষয়িষ্ণু। কি হতে পারে, অভাবজনিত রোগ, যেমন রিকেটস। কি হতে পারে, অ্যালার্জি জনিত রোগ, আমার যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে, আমি যদি কারোর সাথে হ্যান্ডশেক করি তার অ্যালার্জি হয়ে যাবে, তা তো কখনো পসিবল না। সেম গোজ ফর ক্যান্সার, একজনের যদি ক্যান্সার থাকে সেটা কখনোই একজন থেকে আরেকজনে ছড়াবে না। এগুলো কি ধরনের রোগ, অসংক্রামক রোগ। এবার যদি আমি বলি সংক্রামক রোগ, এর মধ্যে বিভিন্ন অর্গানিজমের জন্য হতে পারে। সাপোজ এর মধ্যে কি কি অর্গানিজমের জন্য হতে পারে, এটা হতে পারে ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, আর কিসের কিসের জন্য হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, রিকেটশিয়া, কৃমি। তাহলে আমি একটা কাজ করি, এটা একটা লিস্ট বানিয়ে দিই তাতে তোমাদের সুবিধা হয় পড়তে। যেমন আমি প্রথমে লিস্টটা বানাই অফ ব্যাকটেরিয়াল ডিজিজ। সবার আগে লিস্টটা কিসের নিয়ে করব, ব্যাকটেরিয়াল। লিস্টটা কি নিয়ে করা হচ্ছে, লিস্টটা আমি করব উইথ ব্যাকটেরিয়াল, ঠিক আছে। ব্যাকটেরিয়াল ডিজিজগুলোর মধ্যে কি কি আছে পরপর লিখে নিই। ব্যাকটেরিয়াল ডিজিজগুলোর মধ্যে কি কি আছে, যেমন টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, আর কি আছে, কলেরা, আর কি আছে, টিটেনাস, আর কি আছে, লেপ্রোসি, এগুলো সব ব্যাকটেরিয়াল ডিজিজ। আর কি আছে, ডিপথেরিয়া, আর কি আছে, নিউমোনিয়া, ঠিক আছে। এগুলো কিছু বেসিক বেসিক ডিজিজ। যেমন এগুলো যদি আমি সায়েন্টিফিক নেমগুলো লিখতে যাই, তোমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে যে সায়েন্টিফিক নেম লেখার সময় অলওয়েজ আন্ডারলাইন দ্যাট। যেমন টিউবারকুলোসিস হয় কিসের জন্য, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য। যেমন কলেরা হয় ভিব্রিও কলেরির জন্য। তো সায়েন্টিফিক নেম ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো কোয়েশ্চেনে আসে, এবং এগুলো যখন তোমরা খাতায় লিখবে মনে রাখবে ভিব্রিও কলেরির ভিটা হবে ক্যাপিটাল, কিন্তু কলেরির সিটা হবে স্মল। দুটোর মধ্যে আন্ডারলাইন কিন্তু করতে হবে, না করলে কেটে কুটে জিরো, না করলে কেটে কুটে জিরো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা যারা অবশ্যই ভিডিওটা দেখছো, এই তিনটে ডিজিজের কজটিভ এজেন্টের নাম তোমরা লিখবে। মনে রাখবে তোমরা যখন সায়েন্টিফিক নেমকে কোথাও টাইপ করছো সেটা ইটালিক্সে হবে। সায়েন্টিফিক নেম টাইপ হলে ইটালিক্সে হয়, সায়েন্টিফিক নেম আমরা লিখলে আন্ডারলাইন করি। এটা ফলো না করলে কেটে কুটে জিরো, ঠিক আছে। ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন আছে, ভাইরাল ডিজিজ থাকতে পারে। ব্যাকটেরিয়াল যেমন আছে তো ভাইরাল তো থাকবেই। কি হবে, ভাইরাল। ভাইরালের এগেনস্টে আমি কি কি লিখতে পারি, ভাইরাল ডিজিজের এগেনস্টে আমি কি কি লিখতে পারি, ভাইরাল ডিজিজের এগেনস্টে আমি লিখতে পারি পোলিও, আমি লিখতে পারি ইনফ্লুয়েঞ্জা, আমি লিখতে পারি স্মল পক্স, আমি লিখতে পারি মামস, আমি লিখতে পারি মিজলস, আমি লিখতে পারি হেপাটাইটিস। এগুলো সব এক্সাম্পলস অফ ভাইরাল ডিজিজ। প্রত্যেকটার এক্সাম্পল কারা লিখবে, তোমরা লিখবে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু তোমাদের আন্ডারলাইন করতে হবে না। যেমন পোলিও পোলিও ভাইরাসের জন্য হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হচ্ছে, স্মল পক্স ভাইরাসের জন্য হচ্ছে, মামস মিজলস, এগুলোর নাম তোমরা কিন্তু লিখবে। এগুলো সব কমেন্টে আসবে, ঠিক আছে। ভাইরালের পরে আমরা চলে আসি প্রোটোজোয়াতে। কোথায় চলে আসি, প্রোটোজোয়াতে। প্রোটোজোয়ার মধ্যে ফার্স্ট যে নামটা আমি লিখবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, দ্যাট ইজ ম্যালেরিয়া। ম্যালেরিয়া কে কজ করে, ম্যালেরিয়া, ম্যালেরিয়া কজ করে কে, কজ করে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। এরকমই আর একটা আছে ডিসেন্ট্রি, অ্যামেবিক ডিসেন্ট্রি, কে কজ করে, এন্টামিবা হিস্টোলাইটিকা, ঠিক আছে। এরপরে আর কি ডিজিজ হতে পারে, হতে পারে হেলমিনথিক।
হেলমিনথিক মানে কি কৃমি জাতীয় রোগ, হেলমিনথিক বা কৃমি জাতীয় রোগ। এর আন্ডারে আমরা দুটো পড়বো, একটা হচ্ছে টিনিয়াসিস আর একটা পড়বো ফাইলেরিয়াসিস। তো এইগুলো হচ্ছে সব ইন ডিটেল যে ডিজিজগুলোর ব্যাপারে তোমাদের পড়তে হবে। ওকে, তাহলে এবার আমরা চলে আসি নেক্সট ফেজে। ম্যালেরিয়া, ইটস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 মার্কসের কোয়েশ্চেন, 1 মার্ক, নিট, বোর্ড সব কিছুর জন্য। ম্যালেরিয়ার ক্ষেত্রে সবার আগে যেটা জানতে হয় ম্যালেরিয়ার পজিটিভ এজেন্টের নাম। তো ম্যালেরিয়া টোটাল 4টে পজিটিভ এজেন্ট হতে পারে, কি কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। দেখো এগুলো সব ইটালিক্সে আছে কারণ এখানে টাইপড ফর্মে আছে, তোমরা যখন খাতায় লিখবে আন্ডারলাইন ইট। ওকে, নেক্সট আছে কি, এর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটাই আমরা মেইনলি পড়ি, আর প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামটা হলো সব থেকে বেশি ফেটাল, সব থেকে বেশি ক্ষতিকারক যদি কোনো ম্যালেরিয়া হয়ে থাকে সেটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের জন্য হচ্ছে, নামটাই দেখো লেগে আছে ম্যালিগনেন্ট। এবার মনে রাখতে হবে প্লাজমোডিয়াম এই যে অর্গানিজমটা এমনি এমনি আসে না, কিসের দ্বারা আসে? মশার দ্বারা। মশার নাম কি না অ্যানোফিলিস। দেখো আমি লিখছি অ্যানোফিলিস, লিখে এটাকে আন্ডারলাইন করছি। অ্যানোফিলিস মশকির দ্বারা। মশকি কেন? কারণ ফিমেল অ্যানোফিলিস, মশারা কখনো মানে পুরুষ মশারা কামড়ায় না, পুরুষ মশাদের হুক থাকে না, এরম হুল থাকে না, এরকম স্প্রিং থাকে যেটা দিয়ে ওরা ফলের রস খেতে পারে, কিন্তু ফিমেল যে মস্কিটোগুলো হয় তাদের এরকম হুল থাকে যেটা দিয়ে ওরা ব্লাড সাক করতে পারে। ঠিক আছে, তো ফিমেল যে মশাগুলো আছে তার মধ্যে অ্যানোফিলিস মশার দ্বারা, মশকির দ্বারা কি ছড়ায় না ম্যালেরিয়া ছড়ায়। ওকে, কেন মশার দেহে, কেন মানুষের দেহে? কারণ মশার দেহে অ্যাকচুয়ালি টেম্পারেচার খুব কম থাকে, যে টেম্পারেচারে এরা গ্যামেট প্রডিউস করতে পারে এবং ফার্টিলাইজেশন করতে পারে। তাই এদের যে ভেক্টর, এই যে মশাটা, এটা হলো এদের মুখ্য বাহক। কেন মুখ্য বাহক? মুখ্য বাহক কাকে বলে? মুখ্য বাহক তাদেরই বলে যার দেহে না সেক্সুয়াল বা যৌন দশাটা চলে। তাহলে মশার যৌন দশা কোথায় চলছে না মশার দেহে যৌন দশা চলছে কার? প্লাজমোডিয়ামে। তো প্লাজমোডিয়ামের যৌন দশা, কার যৌন দশা না প্লাজমোডিয়ামের যৌন দশা। প্লাজমোডিয়াম এই প্রোটোজোয়াটার যৌন দশা মশার দেহে যেহেতু চলে তাই এদেরকে বলা হয় কি মুখ্য বাহক। তাহলে গৌণ বাহক কারা? গৌণ বাহক হলাম আমরা, লিখে ফেলি। তাহলে মুখ্য বাহক তো হলো, গৌণ বাহক কারা? গৌণ বাহক কারা? আমরা, যাদের বডিতে এরা ঢুকছে, যাদের বডিতে এরা নাচতে নাচতে ঢুকে পড়ছে, তার নাম কি? তার নাম হলো মানুষ। কেন? কি দশা হয় না অযৌন দশা। কেন? কারণ হিউম্যান বডিতে টেম্পারেচার খুব বেশি থাকে, ওই টেম্পারেচারে কখনোই গ্যামেট তৈরি হয় না, তার জন্য। এই গেছে বেসিক যা যা ইনফরমেশন লাগবে। তো এই যে ম্যালেরিয়া, এর জীবাণুটা মানে প্লাজমোডিয়াম, এর দুটো লাইফ সাইকেল থাকে, একটা যৌন একটা অযৌন। যে যৌন দশাটা সেটা মশার দেহে হয় আর অযৌন দশাটা মানুষের দেহে হয়। তাহলে শুরু হয় কিভাবে একটা চার্ট থেকে দেখে নিই। তো মনে রাখতে হবে যখন মানুষের দেহে দশাটা চলছে তখন অ্যাসেক্সুয়াল ফেজ। তার 3টে ফেজ থাকে, একটা ব্লাড সেলের বাইরে, একটা ব্লাড সেলের ভিতরে, আর একটা জাস্ট গ্যামেটোসাইট তৈরির জন্য। ঠিক আছে, তো কিভাবে জিনিসটা হয় দেখে নেওয়া যাক। তো এখানে দেখো একটা চার্ট আছে, সুন্দর একটা চার্ট আমি করেছি, সেই চার্টটা ধরে পড়লেই তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। এই চার্ট ওয়াইজ কি আছে দেখে নেওয়া যাক। তো সবার আগে একটা মশা যখন একটা মানুষকে এসে কামড়াচ্ছে, সেই মশাটার মুখের বা এই লালা গ্রন্থির মধ্যে থাকে স্পোরোজয়েড। তাহলে এই যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো মার্ক করবে। স্পোরোজয়েড, তাহলে মানুষের দেহে প্রবেশ করছে যে ক্ষতিকারক দশা, এটা হচ্ছে কি ক্ষতিকারক যে ফেজটা মানুষের দেহে ঢুকছে সেটাকে বলা হবে স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডটা সবার আগে কাকে এসে অ্যাটাক করে? লিভারকে এসে অ্যাটাক করে, লিভার সেলকে এসে অ্যাটাক করে। এবং এই যদি তো লিভার সেল হয়, এই লিভার সেলের মধ্যে এরা কি করে? এদের নাম্বার ইনক্রিজ করে, সাইজন্ট তৈরি করে, মানে মাল্টিপল ফিশন করে অনেকগুলো কোষ তৈরি করে। তারপর লিভার সেলগুলোকে ছাড়ে, এক একটা লিভার সেল নষ্ট করে। লিভার সেল থেকে বেরোয় ইন দ্য ফর্ম অফ মেরোজয়েড। কি ফর্মে? মেরোজয়েড ফর্মে।
মেরোজয়েড ফর্মে বেরোনোর পর এরা চলে আসে নেক্সট এদের মেন টার্গেট, দ্যাট ইজ রেড ব্লাড সেলস। রেড ব্লাড সেলসে যখন আসে তখন এদের এরিথ্রোসাইটিক ফেজ হয়। রেড ব্লাড সেলসে আসার পর এরা কি করে, ট্রোফোজয়েড তৈরি করে। এবং আমি যদি একটা রেড ব্লাড সেলকে এঁকে বোঝাই, এই যদি ধরো একটা রেড ব্লাড সেল হয়, এটা একটা রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেলের মধ্যে এরা ঢোকার পরে এরা এমন একটা স্ট্রাকচার তৈরি করে, ট্রোফোজয়েড তৈরি হয়। মেরোজয়েড থেকে ট্রোফোজয়েড, ট্রোফোজয়েড যখন তৈরি হয় তখন একটা ফেজ থাকে, যখন এদের এরকম দেখতে হয়, এই ফেজটাকে বলা হয় কি, সিগনেট রিং ফেজ। কি বলা হয়, সিগনেট রিং ফেজ, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিগনেট রিং যে দশাটা, এটা এরা তৈরি করছে কোথায় ঢুকে না, এরিথ্রোসাইটের মধ্যে ঢুকে। ঠিক আছে, বাইরের দিকে নিউক্লিয়াসটা পাঠিয়ে দেয়, এই দশাটাকে কি বলা হয়, সিগনেট রিং ফেজ। আবারও এরা ডিভিশন করে সাইজন্ড বানায়। এই সময়তে এদের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার হলো যে আমরা জানি আমাদের যে আরবিসি, এর মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। এটা ধরো কি, হিমোগ্লোবিন। এই যে জার্মটা এরা কি করে, এদের তো পুষ্টির দরকার, এরা হিমোগ্লোবিনকে ইউটিলাইজ করে, করে হিমোগ্লোবিন থেকে হিমোজোইন বানায়। তাহলে হিমোগ্লোবিনকে ইউটিলাইজ করলো, নিয়ে হিমোগ্লোবিন থেকে বানালো একটা সাবস্টেন্স যেটাকে কিনা বলে হিমোজোইন। আমি সরে যাচ্ছি, তোমরা দেখতে পাবে। হিমোজোইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যখন হিমোজোইন বানায় এবং সেল এক একটা আরবিসিকে ফাটিয়ে ফাটিয়ে বেরোয়, তখন হিমোজোইনগুলো বাইরে আসে এবং এই হিমোজোইনের জন্য কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাহলে হিমোজোইন কিছুই না, একটা টক্সিক সাবস্টেন্স যেটা এই হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয়। এটা হিমোগ্লোবিনটা হিমোজোইন হিসেবে বাইরে আসে এবং এই হিমোজোইনটা কি করছে, এই হিমোজোইনটাই কাঁপুনি দিয়ে জ্বর আনে। কোথায় লিখে দিই, হিমোজোইন কি করে, এখানটাতে লিখে দিই পয়েন্ট করে, না হিমোজোইন, হিমোজোইন যেটা কি করে, কাঁপুনি, কাঁপুনি দিয়ে জ্বর। ঠিক আছে, এরপর সিগনেটিং মেরোজয়েড, এরপরে এক একটা কোষকে অ্যাটাক করতে করতে যাওয়ার পর এরা তৈরি করে গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট, গ্যামেট না কিন্তু, গ্যামেটোসাইট মানে আদি জার্ম কোষ, যেখান থেকে গ্যামেট তৈরি হবে। এই গ্যামেটোসাইট তৈরি হয়ে এরা এখন স্কিনে এসে বসে থাকে। কেন, কারণ স্কিনে এসে বসে থাকলে আবার আসবে মশা, কামড়ালো এসে, গ্যামেটোসাইটের স্কিনে বসে আছে, এখানটাতে মশাটা এলো, মশাটা এলো, মশাটা এসে গ্যামেটোসাইটকে নিল, নিয়ে মশার দেহে তৈরি হলো পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। মশার দেহেই তৈরি হচ্ছে, মশার গাটে তৈরি হচ্ছে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট একসাথে জুড়ে হয়ে যাচ্ছে নিষেক, নিষেক থেকে হচ্ছে জাইগোট, জাইগোট থেকে হচ্ছে উকাইনেট, থেকে উসিস্ট, এবং অ্যাট দ্য এন্ড গিয়ে তৈরি হচ্ছে স্পোরোজয়েড, নিয়ে মশার লালাগ্রন্থিতে এসে বসে আছে। কেন, আবার সেই মশাটা যদি একটা মানুষকে গিয়ে কামড়ায় তখন তার দেখে ঢুকে যাবে স্পোরোজয়েড। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ম্যালেরিয়ার লাইফ সাইকেল। তাহলে এই যে মানব দেহে যে সাইকেলটা হলো এইখান থেকে এত অবধি, মানে স্পোরোজয়েড টু গ্যামেটোসাইট, এই যে ফেজটা হলো, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে অযৌন দশা। আর মশার দেহে ফ্রম হিয়ার টু হিয়ার যেটা হলো, সেটাকে কি বলা হবে, যৌন দশা, যৌন দশা। ক্লিয়ার? সো দিস ইজ দ্য বেসিক অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, টেম্পারেচার বেড়ে যায় এবং টেম্পারেচার ছাড়লেই হচ্ছে কি ঘাম হতে শুরু করে। সো দিস ইজ দ্য বেসিক রোগ লক্ষণ অফ ম্যালেরিয়া। এরপর আমরা চলে আসছি কি, তো ম্যালেরিয়ার ট্রিটমেন্টের জন্য কি করা হয়, কুইনাইন দেওয়া হয়, ক্লোরোকুইন, কুইনাইন দেওয়া হয়, কুইনাইন দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। এবার আমরা নেক্সট ডিজিজে চলে আসি, দ্যাট ইজ ফাইলেরিয়াসিস, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইলেরিয়াসিস কিসের দ্বারা হয়, একটা হেলমিন্থের জন্য হয়। নাম কি, বুচেরেরিয়া ব্যাংক্রফটি। কার জন্য হচ্ছে, বুচেরেরিয়া ব্যাংক্রফটি, যেটা হলো একটা গোল কৃমি। বুচেরেরিয়া ব্যাংক্রফটি যেটা মনে রাখতে হবে। এবং এক্ষেত্রে ভেক্টরকে না, স্ত্রী কিউলেক্স মশা হলো এক্ষেত্রে মেন ভেক্টর। এই রোগের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এই রোগের ক্ষেত্রে মুখ্য পোষক কারা হয়, মুখ্য পোষক কারা হয়, এই রোগের ক্ষেত্রে মুখ্য পোষক হয় মানুষরা, কারণ মানুষের দেহেতেই মেন প্রবলেমগুলো স্টার্ট হয়। অন্তর্বর্তী পোষক হয় হচ্ছে মশা। কিছুই না, এখানে কি হয়, এটা যদি মানুষের একটা হাত হয়, ধর এটা যদি মানুষের হাত, ঠিক আছে, এই হাতের মধ্যে আছে কি লসিকাবাহ, এরম ভাবে আছে কি লসিকাবাহ।
ঠিক আছে, তাহলে যখন একটা মশা, যখন এখানে একটা মশা এসছে, ধরো এখানে একটা মশা এসে অ্যাটাক করছে, মশাটা এসে যখন অ্যাটাক করছে, মশাটা কি করছে, এই জার্মটাকে বডির ভেতরে ঢুকাচ্ছে। জার্মটাকে যখন রক্ত খাওয়ার সময়তে যখন ঢোকাচ্ছে, তখন এই জার্মটা চলে আসে কোথায়, হিউম্যান বডির মধ্যে, হিউম্যান বডির মধ্যে চলে এসে এই যে লিম্ফ ভেসেল আমি আঁকছিলাম, লিম্ফ ভেসেল মানে কোথায় চলে আসছে না, এরম ভাবে থাকে হচ্ছে লসিকা বাহ, মানব দেহে এইভাবে থাকে লসিকা বাহ, এই লসিকা বাহের মধ্যে চলে আসছে এই জার্মটা, এবং এ নিজেকে কি করছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কৃমি ফর্ম করছে, কৃমি ফর্ম করে লসিকা বাহুগুলোকে আটকে দিচ্ছে। যেই লসিকা বাহুগুলোকে আটকে দেবে সেই জায়গাটা স্ফীত হতে থাকবে, স্ফীত হতে থাকবে, স্ফীত হতে হতে ড্যামেজ হয়ে যাবে। তাহলে যখনই ফাইলেরিয়াসিস হয় তখনই কিছু কিছু জায়গা, যেমন বিশেষ করে নিম্নাঙ্গ দেহের, যেমন পা, যেমন গ্রয়েন্স অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে স্ক্রোটাম, ঠিক আছে, এই সমস্ত পার্টগুলোর যে লিম্ফ ভেসেল বা লসিকা বাহুগুলো থাকে তার মধ্যে গোল কৃমিগুলো বসে বসে কি করে, লসিকা বাহুগুলোকে ব্লক করে দেয় এবং তার ফলে এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। এই রোগটাকে বলা হয় কি গোদ বা এলিফ্যান্টিয়াসিস, এই রোগটাকে বলা হয় কি গোদ বা এলিফ্যান্টিয়াসিস, যেখানে আক্রান্ত স্থানে প্রদাহ হয়, লসিকা বাহু শক্ত এবং টানটান হয়ে যাচ্ছে, লসিকা বাহু শক্ত এবং টানটান হয়ে যায়, তার সাথে সাথে জ্বর হচ্ছে, গোদ রোগ প্রকাশ পায়, হাত পা স্ক্রোটাম স্তনগ্রন্থি ভালভা মানে বডি লোয়ার পার্টগুলো ফুলে যায়, এটাকে গোদ বলছে। ঠিক আছে, এর জন্য কি দরকার, রোগের চিকিৎসা করতে হবে এবং মশার দমন করতে হবে, দিস ইজ দ্য বেসিক। ওকে, নেক্সট চলে আসছি আমরা অ্যাসক্যারিয়াসিস। অ্যাসক্যারিয়াসিস কিসের জন্য হচ্ছে, অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস, দিস ইজ দ্য পজিটিভ এজেন্ট। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস নামে গোলকৃমির জন্য হয় অ্যাসক্যারিয়াসিস। এরা আবার মেল ফিমেল হয়, মেল ফিমেল আলাদা আলাদা দেখতে হয়, একই রকম দেখতে হয় না। এই যে ঘোরানো মতন যে পার্টটা সেটাকে বলা হচ্ছে কি না মেল, ঘোরানো মতন যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি মেল, আর এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, যখন মলের মধ্যে, মল যেখানে সেখানে যদি করা হয়, সেই মলের মধ্যে থাকে র্যাবডিডিফর্ম লার্ভা। এই অ্যাসক্যারিয়াসিসের যে র্যাবডিডিফর্ম লার্ভাটা, সেটা খাবার যে খাচ্ছি সেই খাবারগুলো খাওয়ার পরে আমরা ডাইজেস্ট করছি, তারপর মল দ্বারা বাহিত হয়ে যায় কি এই লার্ভাগুলো, এই লার্ভাগুলো যদি এসে ছড়িয়ে পড়ে এবং এখানে এই রিজিয়ানে থাকায় যদি আমরা কোনো শাকসবজি খেয়ে থাকি, কোনো যদি শাকসবজি আমরা এখান থেকে নিয়ে খেয়ে থাকি এবং ঠিকঠাকভাবে না ধোয়া কন্টামিনেটেড ফুড যদি খেয়ে থাকি, তাহলে আমাদের অ্যাসক্যারিয়াসিস হয়ে যেতে পারে। যখন আনকুকড মানে নট প্রপারলি কুকড অর প্রপারলি ক্লিনড ভেজিটেবলস আমরা খেয়ে নিই, তখন সেখান থেকে কি হয়ে যেতে পারে, অ্যাসক্যারিয়াসিস। ওকে, নেক্সট একটা রোগের কথা বলা হয়েছে, দ্যাট ইজ টিনিয়াসিস, যেটা হয় টিনিয়া সোলিয়ামের জন্য। কিসের জন্য হচ্ছে, যদি আমরা আনকুকড যদি আমরা আনকুকড পর্ক অথবা বিফ খাই, আনকুকড মানে প্রপারলি সেদ্ধ করা পর্ক বা বিফ যদি না খাই, তাহলে কি হতে পারে, টিনিয়াসিস। আনকুকড এই যে খাবারটা, এর মধ্যেই থাকে হচ্ছে এই টিনিয়া সোলিয়ামের এই স্ট্রাকচারটা, টিনিয়া সোলিয়ামের এই স্ট্রাকচারটা যদি আমাদের দেহে প্রবেশ করে, এই স্ট্রাকচারটা যদি আমাদের দেহে প্রবেশ করে, তখন সেটা কি করে, আমাদের দেহে কজ করে কি, টিনিয়াসিস। কি কজ করবে, টিনিয়াসিস। এরপরে যে ইম্পর্টেন্ট একটা রোগ, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইফয়েড, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। কিসের জন্য হচ্ছে, সালমোনেলা টাইফি। কিসের জন্য হচ্ছে, সালমোনেলা টাইফি, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আমাদের দেহে প্রবেশ করার পরে কি হচ্ছে, জ্বর হচ্ছে, দেহে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, জ্বর হতে থাকে, এটা ইনকিউবেশন পিরিয়ড 10 to 15 days। ঠিক আছে, কি হচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে, সময় মতো চিকিৎসা না হলে আলসার হয়ে যেতে পারে, এবং এটা প্রথম সপ্তাহের শেষের দিকে অনেক সময় দেহে পার্টিকুলার কিছু র্যাশ বেরোয়, যেটা থেকে চেনা যায়। কোয়েশ্চেন আসে কি, খুব ইম্পর্টেন্ট, যে এটা টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াইডাল টেস্ট, অর্থাৎ অ্যান্টিবডির উপস্থিতি যদি দেখা যায় টাইফয়েডের এগেনস্টে, তাহলে এটাকে টাইফয়েড রোগটা শনাক্ত করা যায়। টাইফয়েড মেরি, একটা ওই মেরি ম্যালন বলে একজনের টাইফয়েড হয়েছিল, সেই ছিল প্রথম গ্রাহক, তাই জন্য এটাকে টাইফয়েড মেরি বলা হয়। অনেক সময় এন্টেরিক ফিভারও বলা হয়, আর একটা নাম কি, এন্টেরিক ফিভার। তার জন্য কি করতে হবে, টাইফয়েডের ভ্যাকসিন দিতে হবে, প্যারাটাইফয়েড এ, প্যারাটাইফয়েড বি, যেটাকে কি বলা হয়, ট্যাব ভ্যাকসিন।
TAB, টাইফয়েড এ, প্যারাটাইফয়েড এ, টাইফয়েড বি। তার জন্য এছাড়া অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলেও সুস্থ হওয়া যায়। নেক্সট ডিজিজ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া কজ করে কারা? মনে কখনোই রাখবে না এটা ভাইরাল ডিজিজ, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কে করছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও কজ করতে পারে, কিন্তু বেসিক্যালি হিমোফিলাস ইনফ্লুয়েন্সি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কজ করে। এটা কি করে না লোয়ার রেসপিরেটরি ট্র্যাককে ইনফেক্ট করে, অর্থাৎ মেনলি ফুসফুসকে গিয়ে এরা ইনফেক্ট করছে। ফুসফুসের মধ্যে এরা কি করছে? মিউকাস জমিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? অক্সিজেন পরিবহন হতে পারছে না, ফলে নেলস, স্কিন এগুলো হালকা ব্লুইশ গ্রেইশ মতন হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য। কোথায়? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ফুসফুসে গিয়ে অ্যাটাক করছে। এরমই আরেকটা ডিজিজ হচ্ছে কমন কোল্ড, যেটা আমাদের 12 মাস লেগে থাকে, হাঁচি কাশি যেটা হচ্ছে। কার জন্য হচ্ছে? ভাইরাল ডিজিজ। নাম কি? রাইনো ভাইরাস। নাম কি? রাইনো ভাইরাসের জন্য হচ্ছে। মনে রাখতে হবে ইট ইজ আ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ গলা, আমাদের নাক, গলা এবং একদম শুরু রেসপিরেটরি সিস্টেমের ওপরের দিককার পার্টকে এফেক্ট করে। এটার এগেনস্টে কোনো সেরকম ট্রিটমেন্ট নেই। কি করতে হবে? রেস্ট নিতে হবে, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খেতে হবে, তাহলে এর কোনো ইনকিউবেশন পিরিয়ডও থাকে না। এবার চলে আসছে আমাশয় বা এন্টামি বা হিস্টোলাইটিকা, যেটা কি করে? আমাশয় ডিসেন্ট্রি কজ করছে। এটাতে কি হচ্ছে? এটা একটা প্রোটোজোয়ান ঘটিত রোগ। এন্টামি বা হিস্টোলাইটিকা 5 দিনের মতন থাকছে, অনবরত মানে লুজ মোশন বা পাতলা পটি হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে? মিউকাস বেরোচ্ছে, অনেক সময় রক্ত বেরোতে পারে এবং পেটে ব্যথা তো হবেই, এবং মলে সিস্টের উপস্থিতি দেখতে পাওয়া যাবে। কার? এন্টামি বা হিস্টোলাইটিকার। সো পজিটিভ এজেন্ট ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আসছে কি? ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজের লিস্ট আমি করিনি, কারণ একটা ডিজিজের কথা এখানে বলা আছে, দ্যাট ইজ দাঁত। দাঁত মানে হচ্ছে কি? স্কিনে অনেক সময় আমরা এরকম দেখতে পারি যেরকম র্যাশেস হয়ে গেছে, অ্যান্ড র্যাশেসগুলো লাল লাল একটা এরকম রিং ফর্ম করেছে। এটা যদি প্রপার হাইজিন মেনটেন না করা হয় তখনই এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় দাঁত বা রিং ওয়ার্ম। কে কজ করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসে, অনেকবার এসেছে। ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, 3টে অর্গানিজম। ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম, এরা দাঁত কজ করে। কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হবে? তাহলে এটা আর হবে না। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ এইডস, ক্যান্সার আর ড্রাগ। তাহলেই শেষ। এইডস কি? এইডস হলো এমন একটা রোগ, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ইট ইজ নট আ পার্টিকুলার ডিজিজ। এখানে অনেকগুলো রোগ একসাথে হয়, অনেকগুলো রোগ, তাই এটাকে সিনড্রোম বলে। অনেকগুলো রোগ একসাথে হচ্ছে কেন? কারণ ইমিউন সিস্টেমটাই উইক হয়ে গেছে, ইমিউন সিস্টেমই কাজ করতে পারছে না, তাই অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এখানে কে অ্যাটাক করে? একটা ভাইরাস, HIV ভাইরাস, যেটা কিনা একটা রেট্রোভাইরাস। কেন রেট্রোভাইরাস? কি স্ট্রাকচার? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হলো এমন একটা রোগ যেটা 10 বছর পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। 10 বছর পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড। তো এর যে সবার আগে আমরা স্ট্রাকচারটা দেখি, এর যে স্ট্রাকচার আমরা দেখিনি, এর যে স্ট্রাকচারে একদম বাইরে এই যে আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। কি বলা হয়? গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন 2 ধরনের হয়। যদি আমি স্ট্রাকচারটাকে ভালো করে দেখাই তোমাদের বড় করে, তাহলে এটা দেখতে এরম হয়ে রয়েছে, ঠিক আছে? এই একটা গ্লাইকোপ্রোটিনকে যদি আমি বাইরে করে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে এদের 2টো স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? একদম বাইরে যেটা আছে সেটাকে বলা হয় GP120। একদম বাইরে যেটা আছে সেটাকে বলা হয় GP120। আর এই যে মেমব্রেনের মধ্যে যেটা প্রথিত হয়ে আছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় কি? GP41। ঠিক আছে? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের একটা কাভারিং। ওকে, এরপরে যে স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে বলছে কি না ক্যাপসিড। তো ক্যাপসিড তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। ক্যাপসিড তৈরি হয়েছে কি? প্রোটিন দিয়ে। তো একদম বাইরের যে ক্যাপসিডটা, এই যে বাইরে অরেঞ্জ কালারের, সেটাকে বলা হয় P17। আর একদম ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় P24।
একদম বাইরে আছে P17, ভিতরে আছে P24। এবার চলে আসি আমরা এর ভিতরে স্ট্রাকচার, এর জেনেটিক মেটেরিয়ালের ওপরে। তো এদের মধ্যে কি থাকে, এদের জেনেটিক মেটেরিয়াল যদি বলি, জেনেটিক মেটেরিয়ালে এদের মধ্যে থাকে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। কটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ? না, দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। দেখতেই পাচ্ছ, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। ঠিক আছে, আর কি আছে, আর কি জানতে হয় এখানে খুব ইম্পর্টেন্ট, এদের এনজাইমস, যেটা খুব ইম্পর্টেন্ট। এনজাইমস, কি কি এনজাইমস রয়েছে লিখে নেওয়া যাক। আছে সব থেকে ইম্পর্টেন্ট রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। নেক্সট কি আছে, ইন্টিগ্রেজ, আর কি আছে, প্রোটিএজ। এই তিনটে আছে। প্রোটিএজ প্রোটিন ভাঙতে হেল্প করে, ইন্টিগ্রেজ একটা সেলের ডিএনএ এর মধ্যে এর ডিএনএটাকে ঢোকাতে হেল্প করে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে সিডিএনএ বানাতে হেল্প করে কে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। ওকে, এবার অ্যাটাকটা দেখে নিই আমরা কিভাবে করে বা কিভাবে ছড়ায়। তো এইডস ছড়াতে পারে, অবশ্যই তোমরা জানো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে যদি আমরা সুরক্ষিত যদি সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে ছড়াচ্ছে, ব্লাড একজন থেকে আরেকজনের মধ্যে গেলে ছড়াচ্ছে, উইদাউট টেস্টিং যদি ব্লাড ডোনেট করে দেওয়া হয়, বা ট্যাটু করার সময় যদি সেম সিরিঞ্জ ইউজ করা হয়, ইনজেকশনস ইউজ করা হয়, সেক্ষেত্রে ছড়াতে পারে। মানে বডি ফ্লুইড দিয়ে ট্রান্সফার হতে পারে, মায়ের থেকে শিশুর দিয়ে মধ্যেও চলে যেতে পারে, প্ল্যাসেন্টা দিয়ে। তাহলে এইভাবে এইডস কিন্তু ছড়াতে পারে। তো এইডস এ যখন ছড়ায়, তো এইডস এ দু ধরনের কোষকে এইডস মেইনলি অ্যাটাক করে। মেইনলি অ্যাটাক করে কাকে, না CD4 রিসেপ্টর ওয়ালা যে কোনো সেলকে এসে অ্যাটাক করে। তো CD4 রিসেপ্টর ওয়ালা সেলের মধ্যে দু ধরনের সেলের কথা আমরা এখানে পড়বো, একটা হচ্ছে TH সেল, একটা হচ্ছে ম্যাক্রোফাজ। TH সেল আর ম্যাক্রোফাজ, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্রোফাজ, এইটা হচ্ছে রেট্রোভাইরাসটা, এই ভাইরাসটা এসে অ্যাটাক করলো কাকে, এটা হচ্ছে একটা ম্যাক্রোফাজ, ঠিক আছে। ম্যাক্রোফাজকে গিয়ে যখন অ্যাটাক করে, সবার আগে গিয়ে ভাইরাসটা গিয়ে এসে বসছে সেলটার বাইরে। সেলটার বাইরে বসে ভাইরাসটা কি করে, প্রোটিয়েজ ছাড়ে। প্রোটিয়েজ যখন ছাড়লো, তখন নিজের জেনেটিক মেটেরিয়ালটা কোথায় ঢুকিয়ে দিল, ম্যাক্রোফাজের মধ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছি জেনেটিক মেটেরিয়ালটা ঢুকিয়ে দিয়েছে কালো রঙের, দ্যাট ইজ দ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটা চলতে 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 চলে এসছে নিউক্লিয়াসের কাছে। নিউক্লিয়াসের কাছে গিয়ে কি করবে, ধরো এটা যদি ম্যাক্রোফাজের, যদি এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। তো সবার আগে কি করবে, এ নিজের একটা আরএনএ আছে, এই আরএনএটা থেকে ও কি বানাবে, বানাবে একটা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ, ঠিক আছে। তো সবার আগে কি করলো, এর ছিল সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, তার রিভার্স ট্রান্সক্রিপশনের দ্বারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ হলো। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএটা কি হবে, আবার সিঙ্গেল স্ট্র্যান্ডেড থেকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে যাবে। এবার এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএটা যখন ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে যাবে, তখন গিয়ে এটা, ধরো এটা হচ্ছে ম্যাক্রোফাজের ডিএনএ নিজস্ব, তো এরা গিয়ে কি করবে, ম্যাক্রোফাজের ডিএনএ এর মধ্যে গিয়ে এরা ঢুকে যাবে। আবারও বলছি, চিন্তা করার কোনো ব্যাপার নেই, কি বলছি ভালো করে শোনো। তাহলে কি হলো, এরা এসে মানে যখনই এইডসের যে ভাইরাসটা, এই ভাইরাসটা CD4 রিসেপ্টর সেলকে অ্যাটাক করে। সেই সেলটা কি হতে পারে, TH সেলও হতে পারে অথবা ম্যাক্রোফাজও হতে পারে, যে কোনো সেল। সো ম্যাক্রোফাজকে গিয়ে যখন এটা অ্যাটাক করে, অ্যাটাক করার পরে প্রোটিয়েজ দিয়ে নিজের ক্যাপসিডকে ভেঙে কি করে, না আরএনএ গুলোকে ঢুকিয়ে দেয়। আরএনএ ঢুকিয়ে আরএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বানায়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে কি করে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বানিয়ে নেয়। এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা ঢুকিয়ে দেয় কার মধ্যে, না ম্যাক্রোফাজের যে ডিএনএটা, এটা ম্যাক্রোফাজের ডিএনএ ছিল, ম্যাক্রোফাজের ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেজ দিয়ে ঢুকিয়ে দিল। যে ঢুকিয়ে দিল, এরপরে এরা কি করবে, নতুন ভাইরাস পার্টিকেল বানাতে থাকবে। এই জন্য ম্যাক্রোফাজকে কি বলা হয়, HIV ফ্যাক্টরি বলে, ম্যাক্রোফাজকে HIV ফ্যাক্টরি বলে। এইভাবে ম্যাক্রোফাজের মধ্যে নিজের নাম্বার বাড়াতে থাকে। এরপরে কি হয়, ওরা TH সেলের কাছে যায়, TH সেলকে অ্যাটাক করে এবং TH সেলকে নষ্ট করে দেয়। তো এই ম্যাক্রোফাজকে ফ্যাক্টরি বলে। TH সেলকে গিয়ে এরা নষ্ট করে দেয়, ইমিউন সিস্টেম, আমাদের যে সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম যেটা থাকে, সেটা পুরো ধসে যায় এবং বডি কোনো ডিজিজের এগেনস্টে ইমিউন সিস্টেম, যে ইমিউনিটিটা শো করতে পারে না। তো
ইনিশিয়ালি যখন এডসের যে সিমটমস গুলো থাকে ইনিশিয়ালি বোঝা যায় না, হালকা হালকা জ্বর, বডি এক্স এগুলো হতে থাকে, কিন্তু যখন এটা আস্তে আস্তে এর অ্যামাউন্ট বাড়তে থাকে, কখন আমরা বুঝবো অ্যামাউন্ট বেড়ে গেছে? ইনিশিয়ালি টিএইচ সেলের কাউন্ট মোটামুটি বডির মধ্যে ভালোই থাকে, টিএইচ সেলের কাউন্ট কিন্তু বডির মধ্যে ভালোই থাকে, কিন্তু যখন এটা একদম শুরুর ক্ষেত্রে বলা হচ্ছে মোটামুটি টিএইচ সেলের কাউন্ট যখন 200 এর থেকে যখন কমে যায়, নর্মালি টিএইচ সেলের কাউন্ট ভালো থাকে, এইডস এর ক্ষেত্রে যখন প্রচুর পরিমাণে টিএইচ সেল নষ্ট হয়ে যায় এবং ওর কাউন্টটা লেস দ্যান 200 mm³ যদি হয়ে যায় বডিতে, তখন আমরা বুঝি যে এইডস হয়েছে। তার আগে এইডস লাইক সিমটমস কিন্তু অত স্ট্রংলি বোঝা যায় না। এবং এর সাথে সাথে যখন টিএইচ সেল প্রচন্ড কমে যায় তখন চলে আসে অপরচুনিস্টিক ইনফেকশন, মানে বিভিন্ন ধরনের ক্যাপোসিস সার্কোমা হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশনস, এইচপিভি, সার্ভাইকাল ক্যান্সার, তারপর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সে অ্যাটাক করে এবং ইমিউন সিস্টেম ধসে যায় এবং পেশেন্টটি আস্তে আস্তে মারা যায়। কি করে বোঝা যাবে এইডস হয়েছে? তার জন্য সবার আগে করতে হবে এলিসা টেস্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। বাট এটাই অনলি টেস্ট না, এরপরে এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য কি করতে হয়? কনফার্ম করার জন্য করতে হয় ওয়েস্টার্ন ব্লট। তাহলে এলিসা হচ্ছে প্রাইমারি টেস্ট, কনফার্ম করবে ওয়েস্টার্ন ব্লট। ফাইন। কি করে দমন করা যেতে পারে? এই রোগকে প্রতিরোধ করার উপায় হলো যৌন মিলনের সময় অবশ্যই একটা ভৌত প্রতিবন্ধক বা কন্ডম ব্যবহার করা উচিত, ঠিক আছে? তাহলেই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছড়াবে না। আর কি? টেস্ট করে নেওয়া উচিত। আর কি? রক্ত সঞ্চারের আগে এইচআইভি টেস্ট, ব্লাড ডোনেশনের সময়তে এইচআইভি টেস্ট, হসপিটালে গিয়ে মানে যখনই কোনো সিরিঞ্জ, ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করা উচিত, ফ্রেশ ব্লেড ইউজ করা উচিত, তাহলেই এটা ছড়াবে না। কারণ একটা পেশেন্ট এইচআইভি পজিটিভ মানে যে তার এইডস হয়েছে সেটা আমরা বলবো না। এইচআইভি পজিটিভ ইজ ডিফারেন্ট থিং। এইডস তখনই হবে যখন তার টিএইচ এর কাউন্টটা 200 এর নিচে নেমে যাবে। ওকে, অপরচুনিস্টিক ইনফেকশন হবে, সে তখনই কিন্তু কন্ডিশন খারাপ হয়ে মারা যেতে পারে। তো এই গেল অ্যাবাউট এইডস। এরপর আমরা চলে আসি অ্যাবাউট ক্যান্সার। সো হোয়াট ইজ আ ক্যান্সার? কিছুই না, ক্যান্সার হলো আনকন্ট্রোলড সেল গ্রোথ। ক্যান্সার ইজ নাথিং বাট আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত সেল ডিভিশন বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। দেখতে পাচ্ছ এটা একটা কোষ, এটা বিভাজিত হতে হতে কিরম হয়ে গেছে, তখন এটাকে আমরা ক্যান্সার বলবো, যখন টিউমারের মতন স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এবার ক্যান্সার কোষ কিসের জন্য ক্যান্সার হয়? তো যাদের জন্য ক্যান্সার হয় তাদেরকে কার্সিনোজেন বলে। যেমন যাদের জন্য অ্যালার্জি হয় তাকে অ্যালার্জেন বলে, তাহলে যার জন্য ক্যান্সার হবে তাকে কার্সিনোজেন বলবে। এবার এই যে কার্সিনোজেনটা, এটা বিভিন্ন ধরনের হতে পারে, এক্স রেস, ইউভি রেস, এগুলো হতে পারে। বিভিন্ন ভাইরাস যেমন এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ক্যান্সার কজ করতে পারে। বিভিন্ন ধরনের রেট্রোভাইরাস, HTLV1 মানে HIV1, সেটাও ক্যান্সার কজ করতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের জিন, যেমন অঙ্কোজিন, বলা হয় একটা জিন হচ্ছে ক্যান্সার কজিং জিনকে বলা হয় অঙ্কোজিন। তো আমাদের দেহে থাকে এরমই কিছু জিন যেগুলোকে বলা হয় প্রোটো অঙ্কোজিন। এরা ইনঅ্যাক্টিভ ক্যান্সার জিনস, এরা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাই এরা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এরা কিরম থাকে? ইনঅ্যাক্টিভ। কোনোভাবে কোনো কার্সিনোজেনের জন্য যদি এরা অ্যাক্টিভ হয়ে যায় তখন এরা অঙ্কোজিন গঠন করে। তাহলে প্রোটো অঙ্কোজিন ইনঅ্যাক্টিভ, কোনো কার্সিনোজেনের প্রভাবে যদি এরা অ্যাক্টিভ হয়ে যায়, অঙ্কোজিন হয়ে যাবে, তখনই সেটা ক্যান্সার কজ করবে। আর একটা কারণ কি? টিউমার সাপ্রেসার জিন। এই যে আমি এখানে টিউমার বোঝাচ্ছিলাম, এই যে এখানটা টিউমার বোঝাচ্ছিলাম, তো আমাদের দেহে এমন কিছু কিছু জিন আছে যেটাকে বলা হয় টিউমার সাপ্রেসার জিন, যেটা এই টিউমার ফর্মেশনটাকে সাপ্রেস করে দেয়। এটা সাপ্রেস করে রাখাই ভালো, কিন্তু কোনোভাবে যদি এটার মিউটেশন হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তখন সেটা টিউমারকে সাপ্রেস করতে পারবে না। তার ফলে কি হয়ে যাবে? তার ফলে হয়ে যাবে ক্যান্সার। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, প্রোটো অঙ্কোজিনের অ্যাক্টিভেশনে অঙ্কোজিন হয়ে ক্যান্সার হতে পারে, টিউমার সাপ্রেসার জিনের মিউটেশন যদি হয়ে যায় তখন ক্যান্সার হতে পারে। আলটিমেটলি ক্যান্সার ইজ এ মিউটেশন, কোনো একটা জিনের চেঞ্জ হচ্ছে এমন যার জন্য ওটা ক্যান্সারাস হয়ে গেছে, সেটাকে আমরা বলবো কি? টিউমার। এবার ক্যান্সার কিভাবে হয়, কিভাবে ছড়ায়? মনে রাখতে হবে ক্যান্সার সেলের ক্ষেত্রে ধরো এটা যদি একটা সেল হয়, এখানে অনেকগুলো এরকম ক্যান্সার সেল রয়েছে,
ঠিক আছে। নর্মালি আমাদের যে বডি সেল হয়, আমাদের বডি সেল যখন গ্রো করে, বডি সেল একটা পার্টিকুলার জায়গাতে গ্রো, ধরো এটা হচ্ছে আমাদের বডি সেল, ধরো এটা হচ্ছে আমাদের নর্মাল বডি সেল। আমাদের নর্মাল বডি সেল যখন গ্রো করে এবং ও যে যখন এসে দেখে যে পাশে কোনো অন্যান্য সেল রয়েছে, তখন এই সেলটা আর গ্রো করে না। এটাকে কন্ট্যাক্ট ইনহিবিশন বলে। মানে অন্য কোনো সেলের কন্ট্যাক্টে আসার পরে সে আর ডিভাইড করছে না, এটাকে কন্ট্যাক্ট ইনহিবিশন বলে। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে যদি এরকম কোনো পাশে কোষ থাকে, ক্যান্সার সেল কখনোই থামে না, এরা তাও এরকম ডিভাইড করতে থাকে এবং ডিভাইড করে করে এরকম সেলুলার একটা মাস তৈরি করে। এই মাসটাকেই বলা হয় কি টিউমার। এই মাসটাকে কি বলা হবে? টিউমার। এই টিউমার হতে পারে দু রকম। এই টিউমার হতে পারে দু রকম। কেন আমি বলছি দু রকম? টিউমার হতে পারে দু রকম। কি কি? একটাকে বলা হয় বিনাইন টিউমার, একটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারের কাজ হলো এরা একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে, এরা ছড়ায় না, একটা জায়গাতেই থাকে, ক্ষতি হয় না। যেমন এই যে ক্যাপসুলওয়ালা যদি কোনো টিউমার থাকে, এই যে আমি বাইরে যেটা এঁকেছি দ্যাট ইজ আ ক্যাপসুল, এরকম ক্যাপসুল ঢাকা যদি কোনো টিউমার থাকে তখন সেটাকে বিনাইন টিউমার বলবে। কিন্তু কোনো কারণবশত ধরো যদি এই ক্যাপসুলটা ভেঙে গেল, কোনো কারণবশত এই ক্যাপসুলটা ভেঙে গেল এবং তার ফলে এই ক্যান্সার যে সেলগুলো ছিল বা টিউমার সেলগুলো ছিল এরা এরকম বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে কোথায় চলে এলো? বাইরে বেরিয়ে এরা সাপোজ রক্তবাহে চলে এলো। এই ক্যান্সার সেলগুলো কোথায় চলে এলো? এরকম রক্তবাহে চলে এলো এবং রক্তবাহে আসার পরে দেহে রক্তবাহ দিয়ে ছড়িয়ে অন্য একটা লোকেশনে পৌঁছালো এবং অন্য লোকেশনে পৌঁছে আবার এরা এরকমভাবে কোষ বিভাজন শুরু করে দিল। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস। তাহলে ক্যান্সার কোষের একটা প্রপার্টি হলো প্রথমত ম্যালিগন্যান্সি। নেক্সট বলছে কি, তাহলে প্রথমত ক্যান্সার সেলের ক্ষেত্রে কন্ট্যাক্ট ইনহিবিশন কিন্তু এটা নর্মাল সেলে থাকে, ক্যান্সার সেলের ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ইনহিবিশন থাকে না, ওরা গ্রো করতেই থাকে। যদি এটা ক্যাপসুলেটেড হয়, বিনাইন এক জায়গায় থাকে, সেটা ক্ষতিকর হয় না। কিন্তু কোনোভাবে ক্যাপসুল রাপচার হয়ে যদি ক্যান্সার সেলগুলো বাইরে এসে এটা যদি রক্তবাহে চলে আসে, তখন রক্তবাহ দিয়ে এটা অন্য লোকেশন, এটা কি লোকেশন চেঞ্জ করে যদি অন্য জায়গায় ছড়িয়ে পড়ে তখন সেটাকে মেটাস্ট্যাসিস বলে। তাহলে ক্যান্সার সেলে ছড়িয়ে পড়ার ক্ষমতাকে মেটাস্ট্যাসিস বলে, এটা মাথায় রাখতে হবে। ক্যান্সার সেল এভাবেই ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে আর কি, ক্যান্সার সেল অনেক সময় আলাদা করে এর মধ্যেও ব্লাড ভেসেল এরমভাবে গ্রো করতে পারে, এটাকে অ্যাঞ্জিওজেনেসিস বলে, যার ফলে নর্মাল কোষের পুষ্টিটা ক্যান্সার সেল নিয়ে নেয়, নতুন একটা ব্লাড ভেসেল তৈরি করিয়ে দেয় বা রক্তবাহ তৈরি করে, যার ফলে নিজেরা পুরো রক্তটা নিয়ে নেয় এবং কি করে রক্তের থেকে পুষ্টি নিয়ে নেয় এবং বাকি কোষগুলোকে পুষ্টি দেয় না। বোঝা গেল? মেটাস্ট্যাসিসও বললাম, বাকি সব কটা পয়েন্ট কভার হয়েছে। ক্যান্সার সেলের ক্ষেত্রে টেলোমারেজ অ্যাক্টিভিটি কি হয়? কমে যায়। অর্থাৎ ক্যান্সার সেলের ক্ষেত্রে নর্মাল সেল কি হয়? সেল ডেথ হয়। ক্যান্সার সেলের সেল ডেথ কখনোই হয় না, কারণ এদের অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ হয় না। কারণ ক্যান্সারের মানে নর্মাল সেলের যে টেলোমিয়ার, প্রত্যেকটা কোষে সেল ডিভিশন যখন হচ্ছে তখন আস্তে আস্তে টেলোমিয়ারের পরিমাণ কমতে থাকে। টেলোমিয়ার কি? একটা ক্রোমোজোমের একদম লাস্টে থাকা সিকোয়েন্সকে বলে টেলোমিয়ার। এটা এভরি সেল ডিভিশনে কমতে থাকে, কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এই টেলোমিয়ারটা কমে না। কারণ টেলোমিয়ারটা কমতে গেলেই একটা সেলে যদি টেলোমিয়ারটা কমতে থাকে তখনই সেই সেলটার অ্যাপোপ্টোসিস হয়ে সেই সেলটা মারা যায়। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে টেলোমিয়ার কখনোই মরে না, টেলোমারেজের অ্যাক্টিভিটি চলতে থাকে। তাই জন্য ক্যান্সার সেল অমরত্ব বা ইমমর্টালিটি পায়, কারণ এদের টেলোমারেজ অ্যাক্টিভিটি কি হয়ে যায়? থাকে। টেলোমিয়ার কি হতে থাকে? টেলোমিয়ার কখনোই এদের যায় না, টেলোমিয়ার কন্টিনিউয়াসলি সেম লেন্থেই থাকে। অন্যান্য সেলে টেলোমিয়ার কমে যায়, তাই অ্যাপোপ্টোসিস হয় বা সেল ডেথ হয়। ক্যান্সার সেলে টেলোমিয়ার যেহেতু কমে না, তাই সেল ডেথ হয় না। এই হলো ব্যাপার। নেক্সট, ক্যান্সার সেলে ডিটেকশন কি করে করা যেতে পারে? তার জন্য সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এক্সরে আছে আর বায়োপসি আছে। এই প্রসেসগুলোকে ইউজ করা হয়। তার মধ্যে এক্সরেও একটা কার্সিনোজেন।
বায়োপসির ক্ষেত্রে কি হয়, একটা পার্টিকুলার টিস্যু কেটে সেটা স্টাডি হয়, ফলে টিস্যু কাটার সময় অনেক সময় হয় একটা বিনাইন টিউমার ধরো ছিল ক্যাপসুলেটেড, টিস্যু কাটার জন্য ক্যাপসুলটা হয়তো সরে গেছে, নিয়ে বিনাইন থেকে ম্যালিগনেন্ট হয়ে যেতে পারে। সিটি স্ক্যান ইজ জাস্ট লাইক অনেকগুলো এক্সরে যদি ইমেজ একসাথে নেওয়া হয় সিটি স্ক্যান, কিন্তু এই সব কিছুর মধ্যে এমআরআই হলো সব থেকে বেস্ট অপশন, কারণ এমআরআই এর ক্ষেত্রে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং হয় এবং ইচ অ্যান্ড এভরি ডিটেলে বোঝা যায়। ওকে, এটাই গেল ক্যান্সারের সংক্ষিপ্ত ধারণা। ক্যান্সার ট্রিটমেন্ট কি করা যেতে পারে? শল্য চিকিৎসা, অপারেশন, যে পার্টটা হচ্ছে আর্লি ডিটেকশন করলে সেটার অপারেশন করতে হবে। রেডিয়েশন থেরাপি, আয়োডিন রেডন দিয়ে থেরাপি করা হয়, রেডিয়েশন দিয়ে ক্যান্সার সেল মারা হয়। কেমোথেরাপি, এখানে ড্রাগ ইউজ করা হয়, ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন, যেগুলো পার্টিকুলার যে মানে সেলগুলোতে ক্যান্সার আছে সেইগুলোকে নষ্ট করা হয়, কিন্তু এতে সাইড এফেক্টসও প্রচুর পরিমাণে থাকে, চুল পড়ে যায়। ওকে, এছাড়া ইমিউনোথেরাপি, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট অফ ক্যান্সারের মধ্যে পড়ছে। এবার দ্য লাস্ট টপিক অফ টুডে, দ্যাট ইজ ড্রাগ। ড্রাগ কি? বয়ঃসন্ধিকালে আমরা অনেক বিশেষ করে যারা এই 15 থেকে 25 বছর বয়সের মধ্যে যারা থাকো তাদের ক্ষেত্রে দেখা যায় পার্টিকুলার কিছু ড্রাগের জন্য প্রচণ্ড পরিমাণে আসক্তি এবং তার মিসইউজ, যার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে এবং স্টুডেন্টরা বেসিক্যালি খুব বেশি অ্যাফেক্টেড হয়। সেটা বলবো আমরা কি ড্রাগ অ্যাবিউজ বা অ্যালকোহল অ্যাবিউজও বলতে পারি। এটা বিভিন্ন সামাজিক সমস্যা, বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম, পিয়ার প্রেশার, বডির বিভিন্ন প্রবলেম, ডিপ্রেশন, সব কিছুর জন্যই হতে পারে। আমাদের চুজ করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, তবেই কিন্তু আমরা এই পথ থেকে বেরোতে পারবো। তো এখানে আমরা ড্রাগের একটা শ্রেণীবিভাগ করেছি। ড্রাগের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে দু ধরনের ড্রাগ। একটাকে বলা হয় সাইকোট্রপিক ড্রাগ, যেটা শুধুমাত্র আমাদের কিছু সময়ের জন্য আনন্দ দিচ্ছে, খুশি দিচ্ছে, জাস্ট দ্যাট ইজ, সেটা মানসিক পরিবর্তন করছে। আরেক ধরনের ড্রাগ হয় যেটাকে বলা হয় সাইকিডেলিক ড্রাগ। সাইকিডেলিক ড্রাগ যেটা ভ্রম বা হ্যালুসিনোজেন বা হ্যালুসিনোজেনিক এফেক্ট দেয়, মানে রিয়ালিটি পাল্টে দেয়। এক্ষেত্রে কি হচ্ছে, সাইকোট্রপিক ড্রাগ আমাদের কি করে না, শুধুমাত্র আমাদের মনকে খুশি করছে, কিন্তু সাইকিডেলিক ড্রাগ আমাদের একটা ভ্রমের সৃষ্টি করে দেয়। তো এর আন্ডারে আমরা কি কি পাচ্ছি? সবার আগে আসছে কি, সাইকোট্রপিক ড্রাগের আন্ডারে আসছে ট্র্যাঙ্কুলাইজার। ট্র্যাঙ্কুলাইজার মানে এটা হচ্ছে এক ধরনের সিডেটিভ। অনেক সময় আমরা দেখি না, অনেক সিনেমাতে দেখা যায় না, অনেক পাগলা গাওয়াতে থাকা বিভিন্ন মানুষ, অথবা যদি আমি বলি জুতে থাকা বিভিন্ন অ্যানিমাল খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তাদেরকে শান্ত করার জন্য ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হয়। এই ট্র্যাঙ্কুলাইজার দিলে কি হয়, তারা শান্ত হয়ে যায়। সিডেটিভস দেওয়া হয়, এর মধ্যে বারবিটিউরেটস থাকে। কি থাকে? বারবিটিউরেটস। এরপর চলে আসছে কি সিডেটিভ, যেটা কি করতে পারে, সিডেটিভের আন্ডারে আছে কি, সিডেটিভের আন্ডারে আছে বারবিটিউরেটস, যারা কি উত্তেজনা কমাতে বা ডিপ্রেশন করতে হেল্প করে, উত্তেজনা কমাতে হেল্প করে, সেটাকে কি বলছে আমরা, বা সিডেটিভস। সিডেটিভস এর পরে চলে আসছে কি, এর মধ্যে আসছে কি বারবিটিউরেটস। লিখে দিই কি আসছে, বারবিটিউরেট, যেটা আমাদের বডিতে নর্মালি তৈরি হয় এবং আমাদের ঘুম পায়, কিন্তু এদেরকে দিতে হয় ইনজেকশনটা, কারণ এরা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে চলে আসছে কি ওপিয়েট। ওপিয়েট বা আফিমজাত মাদক। তো ওপিয়েট বা আফিমজাত মাদকের আন্ডারে ওপিয়েডসের আন্ডারে আমরা পাই কি হচ্ছে পপি প্লান্টের ল্যাটেক্স থেকে পাওয়া যায় কি মরফিন। পপি প্লান্টের ল্যাটেক্স থেকে পাওয়া যায় মরফিন। ইট ইজ ন্যাচারাল। ঠিক আছে, এটা কিসের জন্য ইউজ করা হয়? অ্যানালজেসিক, মানে কোন রকম কোনো অপারেশন হওয়ার পর পেন কিলার হিসেবে ইউজ হয়। কিন্তু এই মরফিনটার মধ্যে যদি আমরা ডাইঅ্যাসিটাইলেশন করি, ডাইঅ্যাসিটাইলেশন যখন করা হয় তখন মরফিন থেকে তৈরি হয়ে যায় হচ্ছে কি না হেরোইন। কি তৈরি হয়ে যায়? হেরোইন, যেটা কি একটা পোটেন্ট একটা ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? একটা পোটেন্ট ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। এরই আর একটা নাম হলো কি স্ম্যাক। এইভাবে কি তৈরি করা হয়? স্ম্যাক, যেটা কি না ব্রাউন সুগার, যেটা টেস্টলেস হয় বা বিটার হয়। এটা অ্যাকচুয়ালি বিটার হয় টেস্টে। কিরকম হয়? বিটার টেস্টের হয়। ঠিক আছে, হোয়াইট ক্রিস্টালসের মতো হয়, স্নটিং এর মাধ্যমে এটা নেওয়া হয়। ঠিক আছে, এর আরেকটা ফর্ম হচ্ছে কোডেইন। যদি এটার আমরা মিথাইলেশন করি, মিথাইলেশন যদি করা হয় তাহলে কোডেইন পাওয়া যায়। এটা গেল হচ্ছে ওপিওয়েডস। ওকে, ওপিওয়েডস এর পরে আসছে স্টিমুল্যান্ট। স্টিমুল্যান্টের আন্ডারে আমরা পড়ি যেগুলো আমাদের উত্তেজনা বাড়াতে পারে, এমন কম্পাউন্ডকে আমরা বলবো কি স্টিমুল্যান্ট। যেমন চা, কফি, এগুলো আমাদের স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে, মানে কি করে আমাদের উত্তেজনাকে বাড়িয়ে দেয়। এই স্টিমুল্যান্টের আন্ডারে আমরা পড়বো কি, স্টিমুল্যান্টের আন্ডারে আমরা পড়বো অ্যাবাউট
কোকেন। কার আন্ডারে, কিসের ব্যাপারে পড়বো আমরা? স্টিমিউলেন্ট বা উত্তেজক। এর আন্ডারে আমরা কি পড়ছি? এর আন্ডারে আমরা পড়ছি অ্যাবাউট কোকেন, যা আমরা পেয়ে থাকি এরিথ্রোজাইলাম কোকা প্ল্যান্টটা থেকে। এরা কি করে? এরা ডোপামিন, আমাদের ব্রেনে ডোপামিন পাথওয়েতে ইন্টারফেয়ার করে, ডোপামিনের পাথওয়েতে ইন্টারফেয়ার করে। অর্থাৎ ধরো একটা নিউরনের এন্ড আর একটা নিউরনের শুরু, এখানে কি করে? এরা প্রচুর পরিমাণে ডোপামিন যখন রিলিজড হয়, তো এভাবে একটা সাইন্যাপটিক যে ক্লেফট থাকে একটা নিউরন থেকে আর একটা নিউরনের মধ্যে যাওয়ার পথে সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে ডোপামিন থাকে। এই ডোপামিনগুলোকে আর ফেরত যেতে দেয় না। যেহেতু ফেরত যেতে দেয় না, ফলে ডোপামিন থেকে যায় একটা হ্যালুসিনোজেনিক বা আনন্দের একটা বহিঃপ্রকাশ হয়, যার ফলে কি হয় না এটা স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে। ওকে, এবং এটা কি না কোকেন। বোঝা গেল? আচ্ছা, মাথায় রাখতে হবে প্রত্যেকটার কোথায় কোথায় রিসেপ্টর থাকে। যেমন পপি প্লান্টের এই মরফিনের বা হেরোইনের যে রিসেপ্টরটা সেটা থাকে হচ্ছে আমাদের গাটে থাকে এবং আমাদের সিএনএস এর মধ্যে থাকে। ওকে, এই গেল ব্যাপার। তাহলে আমরা পড়ে ফেললাম কার ব্যাপারে? আমরা এখানে পড়ে ফেললাম উত্তেজকের ব্যাপারে। এছাড়া অ্যান্টিডিপ্রেসেন্টও থাকতে পারে। নেক্সট হচ্ছে সাইকেডেলিক ড্রাগের আন্ডারে আমরা পড়বো কিসের ব্যাপারে? এলএসডি। এলএসডি কোথা থেকে পাওয়া যায়? আমরা পড়ছি অ্যাবাউট এলএসডি, লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড। কোত্থেকে পাই? এটা আমরা পাই একটা আর্গট ফাঙ্গাস থেকে, ক্লাভিসেপস পুরপুরিয়া। এটা একটা আর্গট ফাঙ্গাস থেকে আমরা পাই এলএসডি, যেটা হ্যালুসিনোজেন বা রিয়ালিটিকে চেঞ্জ করতে হেল্প করে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট আর একটা প্লান্টের কথা এখানে পড়তে হয়, আর একটা খুব ইম্পর্টেন্ট প্লান্টের কথা পড়তে হয়, সেটা হচ্ছে ক্যানাবিনয়েডস। কি নাম? না ক্যানাবিনয়েডস। এখান থেকে আমরা কি পাই? ক্যানাবিস স্যাটিভা থেকে আমরা পাই ক্যানাবিনয়েডস। এই যে গাছটা, এই গাছটার বিভিন্ন পার্ট বিভিন্নভাবে ইউজ হয়। কোনোটা গাঁজা তৈরিতে, কোনোটা চরস তৈরিতে, ঠিক আছে? এই বিভিন্ন কাজে ইউজ করা হয়। মেরিজুয়ানা তৈরি করতে বিভিন্ন কাজে ইউজ করা হয়, ঠিক আছে? এটা কোথা থেকে পাওয়া যায়? এটা ক্যানাবিস স্যাটিভা থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? ক্যানাবিস স্যাটিভা এই প্ল্যান্ট থেকে পাওয়া যায়, ঠিক আছে? এর বিভিন্ন পার্ট ভাং, গাঁজা, আফিম ইত্যাদি তৈরি করতে হেল্প করে। ওকে, তো এখানে দেখো তোমাদের দুটো ডায়াগ্রাম দেওয়া আছে যে মরফিন থেকে হিরোইন কি করে তৈরি হয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো ডায়াগ্রাম কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো এই গেল হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের এন্টায়ার পার্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই আরও পড়তে থাকো। ইন কেস অফ এনি ডাউট আমরা তো রয়েছি। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ।